প্রেগনেন্ট মানে এত তাড়াতাড়ি? মানে আসলে কেমনে কি? আমি কৌতূহলে সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না, অথচ শুভ্রর মুখ ভাবলেশী। উনি শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠলেন, দেখছো, আমার পরে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যাচ্ছে সবাই, আর আমি? ওনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। আমি কি জিজ্ঞেস করছি আর উনি বলছেনটা কি? অদ্ভুত। দু তিনবার জোরে জোরে শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করে বলে উঠলাম, একদম কথা পেঁচাবেন না। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। বিয়ে কবে করলেন, আর প্রেগনেন্ট কিভাবে? উনি অবাক হওয়ার চেষ্টা করে চোখ বড় বড় করে তাকালেন। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে বলে উঠলেন, প্রেগনেন্ট কিভাবে সেটা মুখে কিভাবে বলবো রোদ পাখি? তুমি যদি চাও তো। এটুকু বলতেই বিছানা থেকে বালিশ নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে মারলাম আমি। চোখ রাঙিয়ে বলে উঠলাম, চুপ, একদম চুপ। ফালতু কথা না বলে আসল কথাটা বলুন, কবে করলো বিয়ে? উনি বালিশ হাতে নিয়ে হাসতে হাসতে বিছানায় গিয়ে শুলেন। আমার হাতটা টেনে পাশে বসিয়ে মিষ্টি হেসে বলে উঠলেন, আগে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক ফালি স্বর্গ এনে দাও আমায়, তারপর বলছি। আমি ধীরে ধীরে ওনার চুলে হাত বুলাতেই চোখ দুটো বন্ধ করে নিলেন। আমার দৃষ্টি ওনার মুখটাতে স্থির। যতবার ওনার দিকে তাকাই ততবারই কেন জানি বুকটা কেঁপে ওঠে খুব। মনে হয় এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি শেষ হলাম আমি। উনি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে চোখ বন্ধ করেই বলে উঠলেন, চিত্রার বিয়ের কিছুদিন পরই বিয়ে করে নিয়েছে ও। প্রায় 5.5 মাস কি 6 মাস তো হবেই। বউ কেমন দেখতে জানি না, তবে সাহেল যেহেতু পছন্দ করেছে, স্পেশাল কিছু নিশ্চয়ই আছে। মেয়েটার নাম, ভাবির নাম হলো নাবিলা। সাহেল বলেছে বউ দেখলে নাকি সারপ্রাইজড হয়ে যাব আমি, তাই ছবি পাঠানো চলবে না। তাছাড়া ছবি দেখার ইন্টারেস্টও আমার ছিল না। আর প্রেগনেন্সির বিষয়টি ওরা প্ল্যানিং করে করেনি, অ্যাক্সিডেন্টলি। তবে সাহেল অনেক হ্যাপি, সাথে আমিও হ্যাপি। দুটো চ্যাম্পস আসছে বলে কথা, আমি তো ডাবল চাচ্চু হয়ে গেলাম রদু। কথাটা বলেই উল্টো হয়ে শুয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। পেটে ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন, তোমার 20 বছর চলছে তাই না রদু? কিছুদিন পর আমাদের ঘরেও ছোট্ট প্রিন্সেস আসবে দেখো। একদম আধো আধো গলায় বাবা বলে ডাকবে আমায়, ছোট ছোট হাতে গলা জড়িয়ে ধরবে আমায়। এখন তো তোমার এই ছোট্ট পেটে জায়গা হবে না, আমার প্রিন্সেসের কষ্ট হবে তো। তাই আগে ঝটপট আর একটু বড় হয়ে নাও, কেমন? আমি কিছু বললাম না, চুপ করে বসে আছি। মাথায় ঘুরছে সাহেল ভাইয়ের বউয়ের কথা। আচ্ছা, দেখতে কেমন হবে মেয়েটা? অনেক সুন্দরী নাকি মোটামুটি সুন্দরী? অহংকারী ধরনের হবে কি? বিদেশে থাকে নিশ্চয়ই, সবার সাথে কথা বলতেই বিরক্ত হবে সে। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। উনি পেটে নাক ঘষতে ঘষতে বলে উঠলেন, কিন্তু চিন্তা করতে হবে না, ওরা আজকেই আসছে। দুদিন আমাদের বাড়ি থাকবে, তারপর সাহেলদের বাড়ি যাবে। সাহেল তো পার্মানেন্টলি চলে আসছে এবার, এখানে একটা ব্যবসা শুরু করবে ভাবছে। বিদেশে আর ভালো লাগে না, দেশের মাটির গন্ধটা বড্ড টানে। কথাগুলো বলে মাথা তুলে তাকিয়ে বলে উঠলেন, এই, তুমি ভার্সিটি যাবে না? যাব, কিন্তু আপনি এ সময় ফিরলেন কেন? এমনি চলে এলাম, ভাল লাগছিল না। তুমি ভার্সিটি যাও, গো। পলাশ স্যারের ক্লাসে পাশাপাশি বসে আছি আমি আর চিত্রা। স্যার লেকচার দিচ্ছেন আর আমরা দুজন ফিসফাস করছি। আমাদের ফিসফাসের প্রধান কারণ হলো সাহেল ভাইয়ের প্রেগনেন্ট বউ। আমরা যখন সাহেল ভাইয়ের অনাগত সন্তানকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পলাশ স্যার গম্ভীর গলায় বলে উঠলেন, রোদেলা, চিত্রা, স্ট্যান্ড আপ। স্যারের ধমকে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম দুজনে। স্যার একটু হেসে বলে উঠলেন, কি ব্যাপার? আমাদের ভার্সিটির সবচেয়ে স্ট্রিক্ট দুজন স্যারের ওয়াইফরা ক্লাসে বসে গল্প করছে, ডিসিপ্লিন ব্রেক করছে। স্যারদের কি ব্যাপারটা জানানো উচিত? কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। সামনে রাখা বইটা নিয়ে স্যারের মাথায় বাড়ি দেবার ইচ্ছেটাও প্রবল হয়ে উঠল মুহূর্তেই। আরে, আমরা কি প্রাইমারিতে পড়ি নাকি যে বাসায় বিচার দিবে? আজও। কিন্তু রাগটাকে প্রশ্রয় না দিয়ে চিত্রার পায়ে জোরে একটা পাড়া দিয়ে অসহায় ফেস নিয়ে বলে উঠলাম, অ্যাকচুয়ালি স্যার, চিত্রার প্রচুর পেট ব্যথা করছে, ভয়ানক ব্যথা। সেটাই বলছিল আমাকে। ওকে নিয়ে আমি বাইরে যাই স্যার, প্লিজ। আমার কথায় চিত্রা অবাক চোখে তাকিয়ে নিজের পেটে হাত রেখে একবার পেটের দিকে তাকিয়ে মুখ তুলে আমার দিকে তাকালো, তারপর আবারও মুখ ঘুরিয়ে স্যারের দিকে তাকালো। বলো কি, শিশির স্যারকে ফোন দিতে হবে? দেব? না না, একদম না। আমাদের কাছে ফোন আছে, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? উই উইল ম্যানেজ স্যার, আসি। আচ্ছা আচ্ছা, জলদি যাও। থ্যাংক ইউ স্যার। ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক পাশে বটতলায় বসে হাসতে হাসতে গড়াগড়ি খাই টাইপ অবস্থা। চিত্রা কোনো রকম হাসি থামিয়ে বলে উঠল, আজ নিয়ে চতুর্থবার পলাশ স্যারকে বোকা বানালাম আমরা। এনিওয়ে, সাহেল ভাইকে নিয়ে কি জানি বলছি। বিয়ে করেছেন মানে কি? তা না হয় করল, বিয়ে করতেই পারেন। আজকাল বিয়ে করাটা কোনো ব্যাপার না, স্বাভাবিক। কিন্তু বাচ্চা, এটা কেমনে দোস্ত? তোর বিয়ে তো 1 বছরেরও বেশি হয়ে গেল, তাও তো বাচ্চার বউ কানে এলো না।
আর সাহেল ভাই একটু পরে বিয়ে করে সরাসরি বাচ্চা। মাই গড, বউ দেখতে কেমন রে? আমি দেখিস নাকি? দেখিসনি? আমার তো এখনই দেখে ফেলতে ইচ্ছা করছে রে রোদ। কেমন হবে কে জানে। আজ সন্ধ্যায় আসছে, চল না আমাদের বাড়ি, দারুণ হবে। আমার কথায় মুখ ফুলালো চিত্রা, মুখটা কালো করে বলে উঠল, যেতে দেবে না আমায়? দিনে হলে সমস্যা নেই, বাট সন্ধ্যের পর কোথাও যেতে দেয় না আমায়। শাশুড়ি মাকে যদিও রাজি করাই, ও কিছুতেই রাজি হবে না। ও ও ও বাহ, ও তোরা সব কটাই দেখি সো ফাস্ট। আমি এতদিনে ওনাকে তুমি করে বলতে পারলাম না, আর তোরা ওগো শুরু করে দিস। চিত্রা আমার কথার উত্তর না দিয়ে নিজের মনে বলে উঠল, শুভ্র ভাইয়া তোকে কিছুতেই মানা করে না। আমার তো ধারণা উনি তোর সব কিছুতেই ওকে ওকে বলতে থাকেন। ভার্সিটির সবাই বলে উনি বিশাল রাগী, অথচ তোকে একটা ধমকও দেয় না। অদ্ভুত। অদ্ভুতের কি দেখলি? উনি না করতে পারেন এমন কোনো কাজ আমি করি না, তো না করবে কিভাবে? ওনা ছাড়া কোথাও যেতে আমার নিজেরই ভালো লাগে না। যেখানে যাওয়ার হয় ওনাকে বলি, উনি নিয়ে যান, সেটা সকাল হোক, দুপুর হোক বা মধ্যরাত। এছাড়া নিষেধ করার কি আছে? তবুও তুই মানিস আর না মানিস, শুভ্র ভাইয়া তোর সব কথায় মেনে নেন, এভরিথিং। আমি খেয়াল করে দেখেছি। অ্যাজ লাইক তুই যদি এখন একটু মুখ ফুলিয়ে ওকে বলো ভার্সিটির জব ছেড়ে দেন, মেয়েরা তাকিয়ে থাকে আমার ভালো লাগে না, দেখবি কালই রেজিগনেশন লেটার জমা দেওয়া শেষ। আর আমার হাজব্যান্ড পুরোই উল্টো। এইসব ফাউ চিন্তা তোর মাথাতেই আসতে পারে চিত্রা, কিন্তু আমার, এটুকু বলতেই ফোন বেজে উঠলো আমার। কে ফোন দিয়েছে দেখার আগেই ফোনটা খপ করে কেড়ে নিল চিত্রা। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে যে মুখ টিপে হাসল। আমি ফোনটা নেবার বিথার চেষ্টা করে রাগী চোখে তাকালাম। ঠিক তখনই ওপাশ থেকে ভরাট কণ্ঠে বলে উঠলেন, শুভ্র, ক্লাস শেষ হয়নি তোমার রোদ? না, শেষ না হলেও চলে আসো, ভালো লাগছে না। আমি কি তোমায় নিতে আসবো? না না, লাগবে না, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো, মিস করছি। আচ্ছা, কিছু লাগবে তোমার? আমি মার্কেটে আছি, তোমার কিছু লাগলে বলো, নিয়ে আসি। কিছু খাবে? আইসক্রিম, চকলেট, চিপস বা অন্য কিছু? আমি কিছু বলার আগেই চিত্রা ফট করে বলে উঠল, আমার জন্য আনবেন ভাইয়া, চকলেট, চিপস, আইসক্রিম। আরে শালি সাহেবা নাকি, তোমার জন্য চকলেট আইসক্রিম না এনে এক গুচ্ছ ঘাস আনবো, বুঝলে? প্রতিদিন সেই ঘাসের শিশির জমাবে। হ্যাঁ, এটা কি হলো ভাইয়া? ওই ভাবলাম ফোন দিয়ে রোমান্টিক রোমান্টিক কথা বলবেন, আমি একটু মজা নেব, তাও তো আমাকেই ফাঁসাচ্ছেন। এনিওয়ে, আপনি হেরে গেলেন। কিরকম? সাহেল ভাই বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন, আর আপনি আগে বিয়ে করে এখনো নতুন জামাইয়ের মতো ঘুরে বেড়াচ্ছেন। এসব কিছু হলো? আমিও সেটাই ভাবছি। চিত্রার শিশির যে অন্যের নদীতে ভেসে গেল, এসব কিছু হলো? মানে কি? মানে তোমার হাজব্যান্ড নীল রঙের শার্ট পরে আমার ঠিক সামনে নদী নামের একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ইস, কি সংঘাতি! কি সত্যি ওকে আমি খুন করব? কথাটা বলতেই হোয়া করে হেসে উঠলেন উনি। হেসেমুখী বলে উঠলেন, মজা করছিলাম রে বাবা, ঘরের প্রতি বিশ্বাস নাই? আমার বউয়ের আনসার কিন্তু অন্যরকম হতো। এনিওয়ে, রাখছি শালিকা, আমার বউটাকে একটু সেফলি বাসায় পৌঁছে দিও। একটা মাত্র বউ বলে কথা। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম আমি। ওর হাত থেকে ফোনটা নিয়েই বললাম, বাই দোস্ত, পেছনে দেখ তোর প্যারা আসছে, এনজয়। কথাটা বলে বাঁ চোখটা টিপে দিয়ে উল্টো রাস্তায় হাঁটা দিলাম আমি। পেছন থেকে কানে এলো শিশির স্যারের উদ্বিগ্ন কণ্ঠস্বর, চিত্রা, তোমার পেট ব্যথা, আমাকে বলনি কেন? পল্লাশ স্যার না বললে তো জানতামই না। বেশি ব্যথা করছে, চলো ডক্টরের কাছে যাই। কথাগুলো কানে যেতেই মুচকি হাসলাম আমি। আকাশের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আকাশে হালকা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত। মনটা বলে উঠল, বেঁচে থাকুক ভালোবাসা, পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক ভালোবাসার উষ্ণ পরশ। সেই ভালোবাসায় উষ্ণ হয়ে উঠুক আমাদের মানবতা। আবারও শিখি হিংস্রতাকে দূরে ঠেলে আবারও ভালোবাসতে শিখি আমরা। সন্ধ্যা 7টা। উত্তেজনায় দাঁড়িয়ে থাকার সম্ভব হয়ে উঠছে না আমার। ক্রমাগত পায়ছাড়া করে চলেছি আমি। শুভ্র সোফায় বসে বসে হাসছেন। ওনার হাসি দেখে হাঁটা বন্ধ করে চুপ করে দাঁড়ালাম। চোখ রাঙিয়ে কিছু বলবো তার আগেই পেছন থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর, এই সানশাইন, কেমন আছো? সাহেল ভাইয়ার কণ্ঠে ঘাড় ফিরিয়ে দরজার দিকে ফিরে তাকালাম আমি তাকাতেই মুচকি হাসলেন উনি। ওনার পেছন থেকে বেরিয়ে এলেন একটি মেয়ে, নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। মেয়েটির সাথে চেহারায় কোনো মিল নেই আমার, কিন্তু কোথায় একটা খুব মিল। আমি অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, রোদ, রাইট? আমি মাথা নাড়লাম। মেয়েটি মিষ্টি করে হাসল, মাথা দুলিয়ে বলে উঠল, সাহেল না বললে আমি চিনে ফেলতাম তোমায়। এই কয় মাস সাহেলের থেকে তোমার এত ডেসক্রিপশন শুনেছি যে রোদ নামক মানুষটা এখন পুরো মুখস্থ আমার। এরপরেও যদি না চিনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। একটু থেমে, তুমি আসলেই অনেক কিউট।
সাহেল যেমনটা বলেছিল তার থেকেও বেশি কিউট। আমি হাসলাম, হাসি মুখেই বলে উঠলাম, আপনি আমার থেকে আরও বেশি কিউট আপু। আমার কথায় আবারও হাসলেন উনি। শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, শুভ্র, তোর বউয়ের কথাগুলো কি মিষ্টি রে। শুভ্রকে তুই করে সম্বোধন করায় অবাক হলাম আমি। চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকাতেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বলে উঠলেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি, তুই এতদিন পর হঠাৎ হারিয়ে গিয়েছিলি, আবার হঠাৎই উদয় হলি, তাও এক্কেবারে এই ছাগলটার বউ হয়ে। তার মানে তুই আমার ভাবি? ও মাই গড! আবারও হাসল মেয়েটি। এই মেয়ে কি হাসি ছড়া কথা বলতে পারে না নাকি? মেয়েটা হাসি মুখেই বলে উঠলেন, হুট করে বাবার পোস্টিং হয় কলকাতায়, তাই হুট করেই ওখানে চলে যাই। কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। এত বছর পর দেখা হবে ভাবতেও পারিনি। একদিন হঠাৎ করেই এয়ারপোর্টে এই হিরোর সাথে দেখা হলো। বিয়ের বয়সটাও হয়ে গেছে, ছেলেও মাশাল্লাহ ফিট খাওয়ার মতো, তাই ভাবলাম বিয়েটা করেই নি। ওদের কথা শুনে বুঝতে পারলাম ওদের পুরনো পরিচিতি। শুভ্র হয়তো আরও কিছু বলতেন, তার আগেই সাহেল ভাইলা আপুটাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, হয়েছে ম্যাডাম, বাকি গল্প করার জন্য অনেক সময় আছে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নেন। শরীরের নাই ঠিক, আর এসেই গল্প শুরু করে দিয়েছে। সানশাইন, আমাদের জন্য কোন রুম? আসলে এত লম্বা জার্নি করে এসেছি, আমারটা বাদ দিলেও নাবিলার রেস্ট দরকার খুব। জি ভাইয়া, ওপরের তলায় আমাদের পাশের রুমটায়। ওহ থ্যাঙ্কস, কিন্তু বাকি সবাই কোথায়? ভাইয়া আর মামু অফিসে, আপু রুমে রেস্ট নিচ্ছে, দিদা আর মামুনি একটু বাইরে গেছেন। এক নিঃশ্বাসে আমার কথা শেষ হতেই হেসে উঠলেন সবাই। শুভ্র আমার দু কাঁধে হাত রেখে মুখে হাসি টেনে বলে উঠলেন, একটু নিঃশ্বাস নাও মহারানী, দম ফুরিয়ে যাবে তো। এই সাহেল, তোরা যা রে, রেস্ট নে। ওকে। রুমে বসে টিভি দেখছিলাম, ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শুভ্র। হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলেন উনি। আমি রাগী চোখে তাকাতেই মুচকি হেসে বিছানায় শুয়ে পড়লেন। ডান হাতে আমাকে টেনে বুকের উপর ফেলে শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, টিভিতে কি দেখো? এত সুন্দর একটা হাজব্যান্ড থাকতে কেউ টিভি দেখে? তার থেকে আমাকে দেখো। আমি নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা চালালাম। উনি আমাকে আরও জোরে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপ করে শুয়ে রইলাম। আমি ধীর কণ্ঠে বলে উঠলাম, সাহেল ভাইয়ার বউকে কেমন লাগলো আপনার? ভালো। শুধু ভালো? আর কিছু না? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তবে তুমি আর নাবিলা একদম বিপরীত দুটো ক্যারেক্টার, তবুও অদ্ভুতভাবে তোমাদের দুজনের মধ্যে বেশ মিল আছে। উনার কথায় ভ্রু কুচকালাম আমি। যেমন? যেমন তোমাদের স্কিন টোন সেম, গায়ের রঙের সাথে আরেকটা জিনিস মিলে, তা হলো গলায় ওই তিল। আর সবচেয়ে মিল যে জায়গাটা তা হলো হাসি। একদম একরকমভাবে হাসো তোমরা দুজন। চেহারা মিল না থাকলেও হাসলে কেমন যেন এক রকম লাগে দুজনকে। আর অমিল কোনগুলো? নাবিলা আমার রোদ পাখির মতো এত রাগী না, একদমই চুপচাপ। আমার বইয়ের মতো এত বকবক আর শয়তানি বুদ্ধি ওর মাথায় নেই। আমার জানা মতে আজ যেটুকু কথা বলল সেটাই ওর জন্য সবচেয়ে বেশি কথা বলা। আর আমার বইয়ের ক্ষেত্রে আজকেই তার সর্বনিম্ন কথা বলা। নাবিলা খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, ভাবনা চিন্তা এবং ঠান্ডা মাথার মানুষ সে। আর তুমি তো থাক, আর বলতে হবে না। দিন দিন আপনার ঝুলিতে আমাকে নিয়ে প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। আমি সত্যি ফাউল একটা মেয়ে। সেই দিক অ্যাক্সিডেন্টলি বিয়েটা হওয়ার ফলে লাইফটাই নষ্ট হয়ে গেছে আপনার। ছাড়ুন প্লিজ। কি বলছো এসব রোদ? ছাড়ুন আমায়। আরে বাবা, হঠাৎ করে কি হলো বলবে তো? কিছুই হয়নি, ছাড়ুন আমায়। আসলে আপনার নাবিলা আপুর মতো বউ দরকার ছিল। ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সেটা গ্র্যান্টেড বলে আমার পর ওমন গোছালো টাইপ মেয়ে বিয়ে করে নিয়েন। এবার আমি তাড়াতাড়ি মরে এটুকু বলতেই আবারও গালে পড়ল শক্ত হাতের একটা চড়। আমাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে পাশের টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারলেন দেয়ালে। মুহূর্তেই ঝনঝন শব্দে কান ঝালাপালা হয়ে গেল আমার। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ল্যাম্পের পাশে রাখা কাচের জগটাও ফ্লোরে ছুঁড়ে ফেললেন। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সাহেল ভাইয়ার কণ্ঠ ভেসে এলো, শুভ্র, কি হয়েছে? সাহেল ভাইয়ার কণ্ঠ কানে আসতেই জোরে নিঃশ্বাস ফেললেন শুভ্র। নিজেকে স্বাভাবিক করে বলে উঠলেন, নাথিং ইয়ার, হাত লেগে ল্যাম্পটা পড়ে গেছে, তোরা রেস্ট নে। সিওর? ইয়া। সাহেল ভাইয়া দরজা থেকে সরে যেতেই আমার দিকে ফিরে তাকালো শুভ্র। আমি মাথা নিচু করে বসে আছি চুপচাপ। উনি আবারও আমার কাছে এসে বসলেন। হাত টেনে দু হাতে জড়িয়ে ধরে বললেন, মেরেছি বলে রাগ করেছ? আমি মাথা নাড়লাম, যার অর্থ আমি রাগ করিনি। উনি অবাক হয়ে বললেন, তবে কি মন খারাপ করেছ? সত্যি রাগ করনি? কেন রাগ করনি? কত জোরে মারলাম তোমায়। সরি, আর হবে না। ইটস ওকে, আমি রাগ করিনি, তবে গালে ব্যথা লাগছে খুব। এত জোরে কেউ মারে? একটু আস্তে মারলেই তো হতো। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। হাসি মুখটা হঠাৎই গম্ভীর করে বলে উঠলেন, এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি?
এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তারপরও এমন কথা কেন বলো? তোমার চঞ্চলতা, রাগ, অভিমান এই সব মিলিয়েই তুমি, আর এই তুমি তাকেই ভালোবাসি আমি, রোদ পাখি। আমার ভালোবাসায় কোনো সেকেন্ড অপশন নেই, ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি জাস্ট তোমাদের মধ্যকার পার্থক্যটা বলছিলাম রোদ পাখি, আর কিচ্ছু নয়। এখন গাল দেখি, ইস, একদম লাল হয়ে গেছে। সো সরি, আর হবে না। কথাটা বলে আমার গালে চুমু দিতে নিতেই সরে গেলাম আমি। শুভ্র অবাক চোখে তাকিয়ে বললেন, কি হলো? আমি আপনার সাথে রেগে আছি। কিন্তু মাত্রই তো বললে যে রেগে নেই। এই রাগ চড়ের জন্য নয়, ওটা তো চাইলে আবারও মারতে পারেন। আমাকে চড় মারার অধিকার আপনারই সবচেয়ে বেশি, বাট রাগ আমার সে জায়গায় নয়, অন্য জায়গায়। সো দূরে থাকুন, আপনার সাথে কথা বন্ধ। আরে বাদা, কারণটা তো বলবে, নয়তো বুঝবো কিভাবে? বুঝতে হবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। পেছন থেকে শুভ্রর কণ্ঠ কানে এলো, রোদ, এই রোদ, শোনো না। রুম থেকে বেরোতেই সাহেল ভাইয়ের সাথে দেখা। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বলে উঠলেন, শুভ্র কোথায়? ওকে একটু দরকার। এটুকু বলতেই হুড়মুড় করে বেরিয়ে এলেন শুভ্র। দরজার সামনে সাহেল ভাইয়াকে দেখে কানিকটা অপ্রস্তুত হলেন উনি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে সাহেল, তুই এখানে? তোর কাছে এসেছিলাম, চল বাইরে যাব, সাব্বিরা ক্যাম্পাসে এসেছে, দেখা করে আসি। আচ্ছা, বাট কোনো কিন্তু নাই, চল। আর সানশাইন, নাবিলার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। এসেও দুবার বমি করেছে, শরীরটা খুবই দুর্বল। রুমে একা আছে, অপরিচিত জায়গা, একটু চেক করো কেমন? জি ভাইয়া, চিন্তা করবেন না, খেয়াল রাখবো। সাহেল ভাইয়া শুভ্রকে টেনে টুনে বেরিয়ে নিয়ে যেতেই নাবিলা আপুর ঘরে উকি দিলাম আমি। আপু বই পড়ছিলেন। আমাকে উকি দিতে দেখেই বলে উঠলেন, ভেতরে চলে এসো রোদ। আমি কিছুটা অপ্রস্তুত হলাম, মুখ কাচুমাচু করে ভেতরে ঢুকে গেলাম আমি। আমার দৃষ্টি ওনার গলায়। শুভ্র ওনার গলার তিলটাও খেয়াল করেছে। কথাটা ভেবে শুভ্র সবকটা চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। নিজের রাগ কন্ট্রোল করে বিছানায় গিয়ে বসলাম আমি। আপু বইটা পাশে রেখে সোজা হয়ে বসলেন। বালিশটা কোলে নিয়ে হাসি মুখে বলে উঠলেন, এসেছো, বেশ করেছো। একা একা বোর হচ্ছিলাম। সাহেল বলেছিল তুমি নাকি খুব বেশি কথা বলো। কই, আমার সাথে তো বলছো না। আমাকে পছন্দ হয়নি তোমার? ছি, কি বলছেন আপু? পছন্দ হবে না কেন? আপনি তো অনেক কিউট। আমার কথায় হাসলেন উনি। আমি আমতা আমতা করে বলে উঠলাম, আপু আপনি প্রেগনেন্ট? কতদিন হলো? প্রায় 4 মাস। ওহ গ্রেট, আমার মনে হয় মেয়ে হবে। আপনার কি মনে হয় আপু? জানি না, তবে আমি আর সাহেল চাই ছেলে হোক, তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো আমাদের বাসায়। কথাটা শুনে হেসে উঠলাম আমি। আমার যদি ছেলে হয় তখন? তাহলে এক বালতি আফসোস, তবে আমার মনে হয় তোমার মেয়েই হবে। কথাটা বলেই থামলেন উনি। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, শুভ্রকে কতটুকু ভালোবাসো রোদ? উনার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলাম আমি। জানি না, তবে এইটুকু জানি উনাকে ছাড়া শ্বাস নিতে পারবো না। আমার কথায় হালকা হাসলেন নাবিলা আপু। আমার ডান হাতটা নিজের হাতে নিয়ে একটু চাপ দিয়ে ধরে বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসার জন্য থ্যাঙ্কস রোদ। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। বিস্মিত গলায় বললাম, মানে? তুমি শুভ্রকে ভালোবাসো বলে সাহেলকে পেয়েছি আমি। তুমি হয়তো জানো না সাহেল তোমাকে কতটা ভালোবাসে, হয়তো এখনও বাসে। এতে কোনো অভিযোগ নেই আমার, কারণ আমি জানি ও আমাকেও প্রচণ্ড রকম ভালোবাসে। একটা ছেলে তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে কাউকে প্রচণ্ড রকম ভালোবাসে, আর সাহেলের মনে আমাকে হারানোর ভয়টা প্রবল। তবু আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টটা আমার জন্য নয়, কষ্টটা সাহেলের জন্য। আমাদের বিয়ের আগের দিন ওর বলা প্রতিটি কথাই আমার কানে বাজে রোদ। ও বলেছিল, নাবু, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হলো কাঁদতে না পারার কষ্ট। আর এই কষ্টটাকে হাসির পেছনে ঢেকে রাখাটা আরও বেশি কষ্টের। এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অসহায় যারা কাঁদতে পারে না। আর আমার তো কাঁদার অধিকারটুকুও নেই। কিভাবে কাঁদবো বলো নাবু? নিজের বেস্ট ফ্রেন্ডের সুখের পরিবর্তে কি কাঁদা যায়? তার সামনে ভেজা চোখে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু বিশ্বাস করো নাবু, আমারও কাঁদতে ইচ্ছে করে। চিৎকার করে কেঁদে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছে করে আমারও কষ্ট হচ্ছে, আমিও পুড়ছি, জ্বলছি, শেষ হয়ে যাচ্ছি। জানো নাবু, সানশাইন আর শুভ্রকে একসাথে দেখলে মাঝে মাঝে সানশাইনকে খুন করে ফেলতে ইচ্ছে করতো, নয়তো নিজে মরে যেতে ইচ্ছে করতো। কিন্তু তা কি সম্ভব বলো? নিজেকে শেষ করার ক্ষমতা আমার নেই, আর সানশাইনকে শেষ করার ক্ষমতা আমার আরও নেই। যে মেয়ের চোখের এক ফোঁটা জলেই শরীর অস্থির করে আসে, তাকে কি করে মারা যায়? আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনই সত্য হলো আমি সানশাইনকেও ভালোবাসি। তোমাদের দুজনকে এক পাল্লায় মাপতে পারবো না আমি নাবু। তুমি তো তুমিই নাবু, আমার সবটা জুড়েই আছো তুমি। কিন্তু ওকেই ভুলে যেতে পারছি না আমি। ভুলে যাওয়া কি এত সহজ বলো? আমি চেষ্টা করছি,
আমাকে একটু সময় দাও, জানি না পারবো কিনা, তবু চেষ্টা করছি। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও, আমার প্রথম অনুভূতি। সে যদি আমার স্মৃতি হিসেবে থেকে যায়। তোমার কি খুব কষ্ট হবে না বউ? আমার সবটা তো তোমারই, তবু সেদিন আমি বলেছিলাম না, হবে না। ও আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। মানুষ যে বলে ভুল বলে রোদ, সত্যিটা হলো ভালোবাসা ভুলা যায় না, মনের কোথাও না কোথাও থেকেই যায় সেই অনুভূতি। আমি হ্যাপি যে সাহেল তার জীবনটাকে আমার সামনে তুলে ধরেছে, কিচ্ছু লুকায়নি, কিচ্ছু না। নাবিলা আপুর কোথায় আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অস্বস্তি হয়তো বুঝতে পারছিলেন উনি, তাই একটু হালকা হেসে বলে উঠলেন, এই যা, তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম, সরি বোন। তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মিল আছে, সেটা কি খেয়াল করেছ? আমি কিছু বলতে যাব, তার আগেই সাহেল ভাইয়া রুমে ঢুকলেন। হাসি মুখে বলে উঠলেন, হে গার্লস, কি করা হয়? আমরা দুজনেই মুচকি হাসলাম। নাবিলা আপু বললেন, গল্প করা হয়। সাহেল ভাইয়া হেসে নাবিলা আপুর পতালে হাত রেখে জ্বর চেক করতে করতে বলে উঠলেন, বাহ, এখানে এসে সানসাইনের হাওয়া লেগেছে তোমার, বোবার মুখে কথা ফুটেছে। ওনার কথায় হেসে উঠলাম আমি। নাবিলা আপু রাগী চোখে তাকালেন। সাহেল ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বললেন, বমি হয়েছে আরও? শরীর খারাপ লাগছে? হুম, রোদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম। অ্যানিওয়ে, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? বউরের আদেশ শিরোধার্য। বউ যখন বলেছে 10টার আগে রুমে থাকা চাই, তো বাইরে কি করে থাকি? অ্যানিওয়ে, থ্যাঙ্কস সানশাইন। নাবিলার সাহেল ভাইয়ার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। তিনজনেই ঘাড় ঘুরিয়ে দরজায় তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। ওনার মুখে মিষ্টি হাসি। আমরা তাকাতেই বলে উঠলেন, আসতে পারি? আয়, তুই জীবনের নখ দিয়ে রুমে ঢুকেছিলি? তখন আর এখনের মাঝে পার্থক্য আছে না? এখন আমাদের নাব্বু বেবি আমার ভাবি বলে কথা, প্রাইভেসি আছে না? শুভ্রর কথায় চোখ গরম করে তাকালেন নাবিলা আপু। রাগী গলায় বললেন, চড় না খেতে চাইলে চুপ কর, তুই আমার দেবর, সো সাবধানে কথা বল, নয়তো কানমলা। ওনার কথার মাঝেই উঠে দাঁড়ালাম আমি। দরজার দিকে হাঁটা দিতেই আমার হাত ধরে ফেললেন শুভ্র। অবাক হয়ে বললেন, কোথায় যাও? আমি হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও হাত চেপে ধরলেন। উনি সাহেল ভাইয়াদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোরা রেস্ট নে, পিচ্চিটা রাগ করেছে, আগে রাগ ভাঙাই, বাই গাইজ। কথাটা বলে ওনাদের সামনেই কোলে তুলে নিলেন আমায়। পাশাপাশি রুম হওয়ায় দ্রুত ঢুকে গেলেন রুমে। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখনও রাগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বানিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি? না বললে বুঝবো কিভাবে? আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝবো কিভাবে? আমার থেকে কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন উনি। হুট করে উঠে দাঁড়িয়ে সোফার কাছে এসে দাঁড়ালেন। আমি উনার উপস্থিতিটা প্রবলভাবে উপলব্ধি করতে পারলেও চোখ মেলে তাকালাম না। উনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেও আপাতত নেই আমার। এখন এই ছোট্ট বুকটাতে বিন্দু বিন্দু অভিমানগুলো পাহাড়ের মতো বৃহৎ আকার ধারণ করেছে। উনি কিছু না বলেই কোলে তুলে নিলেন আমায়। খুব সাবধানে বিছানায় শুয়ে দিয়ে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লেন উনিও। কানের কাছে ফিসফিস করে বললেন, আমি জানি জেগে আছো তুমি। কি হয়েছে বলো না? কি করেছি আমি? কি করলে ক্ষমা মিলবে আমার? কিছু তো বলো, এবার কিন্তু টর্চার করব আমি। রোদ। উনার কথায় কোনো হেলদুল হলো না আমার। আমি এখনও আগের মতোই নিশ্চুপ। গলায় উষ্ণ ছোঁয়ার পাশাপাশি একটা তীক্ষ্ণ ব্যথাও অনুভব করলাম। বুঝতে পারলাম উনার ভাষায় টর্চার নামক জিনিসটা এখনই অ্যাপ্লাই করতে চলেছেন উনি। আমি চোখ মুখ খিচে ঘুমানোর চেষ্টা করছি ক্রমাগত। আজকে কিছুতেই হারব না আমি, কিছুতেই না। এত এত অভিমান গলানো কি এতই সহজ? মোটেও না। সকাল 8টা। আধো আধো ঘুমে চোখ মেলে তাকালাম আমি। কাঁচের জানালা ভেদ করে সকালের সোনালি রোদ খেলা করছে আমার চোখে মুখে। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম আমি। লম্বা চুলগুলো হাত খোপা করতে করতে চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকালাম। 8টা 10। আশেপাশে শুভ্রকে চোখে পড়ল না। অলস ভঙ্গিতে পা দুটো মাটিতে রাখতেই শরীরের দুর্বলতা মাথাচাড়া দিয়ে উঠল আমার। মাথাটাও ভারী ভারী লাগছে খুব। কোনো রকম উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি অসুস্থ? হঠাৎ হঠাৎ শারীরিক দুর্বলতার মানে কি? শুভ্রকে কি বলবো? এমন 7-5 চিন্তা করতে করতেই ফ্রেশ হয়ে একদম নিচে চলে গেলাম আমি। ড্রয়িং রুমে আজ গমগমে ভাব। সাহেল ভাইয়া আর নাবিলা আপুকে পেয়ে সবাই যেন গল্পে মেতে উঠেছে আজ। আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই আমার দিকে চোখ তুলে তাকালেন সাহেল ভাইয়া। নাবিলা আপুও মিষ্টি করে হাসলেন।
উনার হাসির উত্তরে আমিও এক টুকরো হাসি ফিরিয়ে দিতেই পাশ থেকে সাহেল ভাইয়া বললেন, গুড মর্নিং সানশাইন। গুড মর্নিং ভাইয়া। মামু আমাকে পেয়েই তার বিরাট পরিকল্পনার সারমর্ম শিনিয়ে দিলেন আমায়। এখন অবধি এই বাড়িতে আমি সবচেয়ে ছোট প্রাণী। শ্বশুরবাড়ির সবাই আমায় বউ কম, বাড়ির বাচ্চাই বেশি মনে করেন। তাই আমাকে পুরো পরিকল্পনাটা শুনিয়ে চমকে দেওয়াটা মামুর কাছে খুবই উপভোগ্যকর বিষয়। আমি মামুর কথা বেশ মনোযোগ সহকারে শুনলাম এবং চমকানোর চেষ্টাও করে চললাম ক্রমাগত। মামু আজ বিকেলে ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা করেছেন। শুভ্র আর সাহেল ভাইয়ার বন্ধুরা, আমার ফ্যামিলি, মামুনির আত্মীয়স্বজন আর সাহেল ভাইয়ার বাবা মা এই কয়েকজন নিয়ে এই আয়োজন। মামুর ধারণা ব্যাপারটা দারুণ হবে। অনেকদিন পর বাড়িতে একটা পিকনিক ভাব চলে আসবে। আমিও মাথা হেলিয়ে স্মিত হেসে সাই জানালাম। এমন সময় কোথা থেকে শুভ্র এসে ধপ করে বসে পড়লেন আমার পাশে। ওড়নার আঁচল টেনে নিয়ে ঘাম মুছতে মুছতে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাবা, যা যা আনতে বলেছিলে সব রেডি। পুরো দস্তুর বাজার করেছি আজ, গিয়ে চেক করে নাও এভরিথিং ইজ ওকে অর নট। মামু উৎফুল্ল মুখে উঠে যেতেই সবার দৃষ্টির অগোচরে কোমর চেপে ধরলেন উনি। কাঁধে নাক ঘুষতে ঘুষতে বলে উঠলেন, গুড মর্নিং রোদ পাখি। আমি ফ্রিজড হয়ে বসে আছি। এতগুলো মানুষের সামনে এমন একটা ব্যবহার একমাত্র উনার পক্ষেই সম্ভব। অভ্র ভাইয়া আর সাহেল ভাইয়া মিটিমিটি হাসছেন। কিছুক্ষণের মাঝে নাবিলা আপুও যোগ দিলেন তাতে। রাগে গাটা জ্বলে যাচ্ছিল আমার। অভ্র ভাইয়া নিশ্চয়ই কোনো বেফাস কথা বলার জন্যই রেডি হচ্ছেন আবার। দুই ভাই তো এক টাইপ, মুখ ফাটা। কথাটা ভেবে নড়ে চড়ে উনার হাতটা সরিয়ে দিয়ে উঠে যেতেই সোফায় গায়ে এলিয়ে দিলেন উনি। ওড়নার এক পাশটা আঁকড়ে ধরেও এদিক ওদিক তাকিয়ে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললেন, এক কাপ কফি দিও লোদ পাখি প্লিজ। আমি চুপচাপ রান্নাঘর থেকে এক কাপ কফি এনে উনার সামনে টেবিলে রাখলাম। উনি খেয়াল করলে বুঝতে পারতেন আমি উনার সাথে কাল রাত থেকে কথা বলছি না। আচ্ছা, ব্যাপারটা কি উনি খেয়াল করেছেন? হয়তো না, উনার মুখ দেখে তো আপাতত তাই মনে হচ্ছে আমার। সবাই বিকেলের দিকে আসার কথা হলেও 12টার মাঝেই রোহন সাব্বির ভাইয়ারা এসে হাজির হলেন। 1টার দিকে চিত্রা আর শিশির স্যারও চলে এলেন চুপচাপ। শুভ্রর বড় খালা, উনার মামু, আদিব ভাইয়া আরও কিছু কাজিন এসে জুটল দুপুর 2টোর দিকে। বিকেল 4টার মধ্যে সারা বাড়ি হই হুল্লোড়ে ভরে গেল। এমনি শরীর খারাপ, তার উপর এত মানুষের চেঁচামেচিতে কিছুক্ষণে অতিষ্ঠ হয়ে উঠলাম আমি। তবু হাসি মুখে থাকতে হলো সারাটাক্ষণ। সন্ধ্যার দিকে সবার নাস্তার ব্যবস্থা করতে মামুনিকে হেল্প করছিলাম আমি। আপু অসুস্থ না থাকলে রান্নাঘরে আসার প্রয়োজনই হতো না আমার, কিন্তু এখন সিচুয়েশনটাই ভিন্ন। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন শুভ্রর বড় খালা। আমি শুভ্রর বউ, ব্যাপারটা ওনার ঠিক হজম হচ্ছে না। শারীরিক অসুস্থতা, শুভ্রর খালার ঝাঁঝালো কথায় মানসিক চাপ, সব দিক থেকে যেন ফাঁপড়ি পড়েছিলাম আমি। বাসায় থাকলে কেঁদে কেটে বিশ্রী অবস্থা করা আমি আজ কতটা শান্ত, কথাটা ভেবে খানিকটা চমকালাম আমি। শুভ্রর বড় খালার কথার তোড়ের মাঝেই রান্নাঘরে ঢুকলেন শুভ্র। চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ে চলেছে, হয়তো শাওয়ার নিয়েছেন। শুভ্র রান্নাঘরে ঢুকতেই বড় খালা গদগদ কণ্ঠে বলে উঠলেন, আরে শুভ্র, তুই রান্নাঘরে কি করছিস বাবা? কিছু লাগবে? হ্যাঁ লাগবে। তা কিছু লাগলে তো তোর বউকেই বলতে পারতিস। বউ কি সাজিয়ে রাখার জন্য এনেছিস নাকি? বউ থাকতে আমাদের ছেলেটাকে কেন রান্নাঘরে আসতে হবে শুনি? আজকালকার মেয়েদের মধ্যে কোনো আক্কেল আছে নাকি? আচ্ছা ওসব থাক, কি লাগবে তোর? বউ লাগবে, বউ নিতে এসেছি। এইভাবে তাকে রান্নাঘরে আটকে রাখলে তো তোমাদের ছেলেদের রান্নাঘরে আসতেই হবে খালামণি। রোদ পাখি, রুমে চলো। আমার ব্ল্যাক টি শার্ট খুঁজে পাচ্ছি না, ঘড়ি খুঁজে পাচ্ছি না, চলো তো। আমি ওনার দিকে তাকালাম না। সবজি কাটার ছুরিটা পাশে রেখে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। পা দুটো কেমন একটা টলছে আমার। শরীরটা যে কেন এমন ভারী লাগছে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেরে সামনের দিকে এগোতেই পেছন থেকে খালার তাচ্ছিল্য ভরা কণ্ঠ কানে এলো। বলি কি রেনু, ছেলে তো তোর বউয়ের আঁচল ধরে ফেলেছে রে, কিছু একটা কর, পরে দেখা যাবে তোর ছেলে অন্যের মেয়ের হাতের মুঠোয় বন্দী হয়ে গেছে। আপা, রোদর বউ আর আমি ওর মা, এই দুটো সম্পর্কের গভীরতা আমার ছেলে বোঝে। আমাদের দুজনের স্থান এক জায়গায় নয় যে আমরা প্রতিদ্বন্দ্বী। আমরা প্রতিদ্বন্দ্বী নয় আপা। আমার মামানির কথাগুলো আর কানে এলো না আমার। চুপচাপ রুমে ঢুকে আলমারি থেকে ওনার টি শার্ট বের করে দিলাম। উনি টি শার্টের সাথে 3/4 প্যান্ট পরে আছেন। আমি শুধু শীতল দৃষ্টিতে দেখলাম, কিছু বললাম না। সারা বাড়িতে মেহমানি ভর্তি আর উনি 3/4 পরে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাজ শেষ করে রুম থেকে বের হতে নিতেই আমার হাতটা চেপে ধরলেন উনি। করুণ গলায় বললেন, তুমি ঠিক আছো তো রোদ? তোমাকে কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমি ওনার দিকে ফিরে তাকালাম। ঘন কালো চোখ দুটোতে ছোট বাচ্চাদের মতো একরাশ অভিমান। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাতটা ছাড়িয়ে নিচে নেমে এলাম। পেছনে না তাকিয়ে বুঝতে পারছি মুখ ফুলিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন উনি। এমন চাইল্ডিশ চাহনি দেখে কি রেগে থাকা যায়? রাত 8টার দিকেই সাব্বির ভাইয়ারা ছাদে গদি বিছাতে শুরু করলেন। আজকের রাতটা ছাদেই কাটাবে সবাই, বড়রা নয়, শুধু ছোটদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ছাদ। সোফায় বসে বসে ওনাদের কর্মকাণ্ড দেখছিলাম আমি আর নাবিল আপু।
এরা সব বন্ধুরা একসাথে থাকলে মনে হয় সবকটা উঠতি বয়সের কিশোর, অথচ সবাই এখন স্বাবলম্বী। নাবিলা আপু সেদিকে তাকিয়ে একটু হেসে নিয়ে বলে উঠলেন, তোমার বর হয়তো ঠিকমতো এনজয় করতে পারছে না, বারবার তোমার দিকে তাকাচ্ছে। মান অভিমান চলছে নাকি তোমাদের? আমি হালকা হাসলাম। নাবিলা আপু এই হাসির অর্থ বুঝলেন কিনা জানি না। উনিও মিষ্টি করে হেসে বলে উঠলেন, শুভ্রর চঞ্চলতা এক ফোঁটাও কমেনি। আমরা যখন স্কুলে পড়তাম তখনও শুভ্র এমনই চঞ্চল ছিল। ক্লাসের সবার সাথেই সখ্যতা ছিল তার, শুধু মেয়েরা বাদে। কারণ কোনো মেয়ের সাথেই তেমন একটা কথা বলতে দেখিনি আমি। তবে যার সঙ্গে কথা বলতো মনে হতো কত দিনের চেনা। এনিওয়ে, তোমাকে একটা মজার ঘটনা বলি। একবার ক্লাস 10-এ স্কুল থেকে আমাদের ট্যুরে নিয়ে গেল। ট্যুরটা ছিল সিলেটে। চা বাগান দেখা শেষ করে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছি, ঠিক তখনই শুকনোর মধ্যে পা পিছলে ধাম করে পড়ে গেলাম আমি। তখন তো বাচ্চা ছিলাম, দিলাম ভ্যাঁ করে কেঁদে। যদিও ব্যথার জন্য নয়, লজ্জায় কেঁদে উঠেছিলাম সেদিন। শুভ্র আর সাব্বির ছিল আমার ঠিক পেছনে। আমাকে কাঁদতে দেখে শুভ্র ধমক দিয়ে বলে উঠল, এই বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আমাকে বলা ওটাই ছিল তার প্রথম কথা। তবু এমনভাবে বলেছিল যেন কত বছরের বন্ধু আমার। সেদিন আমিও মুখ ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলেছিলাম, আমি তো বাচ্চাই, তোর মতো বুড়ো নাকি যে কাঁদব না? সেই থেকেই শুরু হলো। শুভ্র হাসতে হাসতে বলে উঠল, ও আচ্ছা, তুই তো নাব্বু বেবি। ইসরে, ওই তোদের মধ্যে এই বেবিটা কার রে? তুলে নিয়ে যা তো। এমনি একটা বেবিকে কেউ ফেলে যায়? নাব্বু বেবি, ওঠে পড়ো ওঠে পড়ো। সেদিন থেকেই পুরো স্কুলে আমি হয়ে গেলাম নাব্বু বেবি। উনার কথায় হেসে উঠলাম আমি। হাসি মুখেই বলে উঠলাম, সাহেল ভাইয়াকে কি তখন থেকেই চেনেন? আরে না, আমি শুভ্রর সাথে শুধু 9 আর 10 এই 2 বছর পড়েছি। এই 2 বছর সাহেল আমাদের সাথে ছিল না। কোনো একটা কারণে অন্য কোনো স্কুলে ট্রান্সফার হয়েছিল সে। তবে আমি ওকে দূর থেকে দেখেছিলাম। শুভ্রর সাথে প্রায় রাস্তাঘাটে দেখতাম ওকে। দুজনের ড্রেস আপ প্রায় সময় সেম হতো। আমি তো ভেবেছিলাম ওরা টুইন, পরে শুনি ওরা বেস্ট ফ্রেন্ড। আর সাহেল আমাকে এয়ারপোর্টেই প্রথম দেখে। শুভ্রর উপর সব মেয়েরাই ক্রাশ ছিল, বাট আমার তো শুভ্রকে দেখেই ভয় লাগতো। কি পরিমাণ দুষ্ট ছিল বাবা! ওকে সামলাও কিভাবে বলো তো? আমি সাহেলের উপর ক্রাশ ছিলাম, যদিও ওর নামটাও জানতাম না। পরবর্তীতে যখন কলকাতায় চলে যাই, তখন ফেসবুকে স্ক্রোল করতে করতে একদিন সাহেলের আইডি চোখে পড়ে, তখনই নামটা জেনেছিলাম আমি। তারপর হুট করেই এত বছর পর এয়ারপোর্টে ওর সাথে দেখা। আমি দৌড়ে গিয়ে বলেছিলাম, এক্সকিউজ মি, আপনি সাহেল রাইট? আমার কথায় কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল সাহেল, আর আমি বোকার মতো হাসছিলাম। সাহেল আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলেছিল, সরি, আমি আপনাকে চিনতে পারছি না, তবে আপনার কিছু কোয়ালিটি আমার খুবই পরিচিত। আপনাকে কি আমি চিনি? সাহেলের কথায় থতমত খেয়ে গিয়েছিলাম আমি। ওর কথার আগামাথা কিছু না বুঝেই একটা হাসি দিয়ে বলেছিলাম, আমি নাবিলা হাসান, শুভ্রর ওল্ড ফ্রেন্ড। আপনি তো শুভ্রর বেস্ট ফ্রেন্ড, তাই না? আমার কথায় সাহেল গভীর একটা নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বলে উঠেছিল, প্লিজ স্টপ লাফিং। এই হাসির জ্বালা মেটাতেই এত দূর এসেছি, প্লিজ হাসবেন না। আমি অবাক হয়ে বলেছিলাম, মানেটা সিম্পল, বিয়ে করবেন আমায়? উইল ইউ ম্যারি মি? আমি তো জাস্ট তবদা লাগে দাঁড়িয়েছিলাম। এমন কোনো সিচুয়েশনে পড়ার কথা কখনো কল্পনাতেও ভাবিনি। তখন কি মাথায় ঢুকেছিল কে জানে। বোবার মতো দাঁড়িয়ে মাথা নাড়াচ্ছিলাম শুধু, যার অর্থ আমি আপনাকে বিয়ে করব। এটুকু বলেই হেসে উঠলেন নাবিলা আপু। উনার সাথে তাল মেলালাম আমিও। কৌতূহলী হয়ে বলে উঠলাম, ওয়াও, সো এক্সাইটিং। তারপর কি হয়েছিল? তারপর আমার মাথা নাড়া দেখে আরও গম্ভীর হয়ে এলো সাহেলের মুখ। আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। যাকে ভালোবাসি সে আরেকজনের বউ। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। তুমি কি শুনবে? শোনার পর যদি তোমার মনে হয় আমি ভুল, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় আমি ঠিক, তাহলে তুমি রাজি না হলেও আমি তোমাকেই বিয়ে করব। সরি টু সে, দরকার পড়লে জোর করেই বিয়ে করব। বিশ্বাস করো রোদ, সেদিন আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম। একটা অপরিচিত মেয়েকে সে জোর করে বিয়ে করার কথা বলছে। অদ্ভুত না? নাবিলাপুর বিয়ের গল্প শুনে যেন শরীর খারাপ ভাবটাই চলে গেল আমার। খুশি হয়ে বলে উঠলাম, তারপর? নাবিলাপু হেসে উঠলেন, আমার নাক টেনে বললেন, যেমন বর তার তেমন বউ, দুজনেই কেমন বাচ্চা বাচ্চা। তারপর আর কি, দুজনে একটা কফি শপে বসলাম। টানা 2 ঘন্টায় সে সব কিছুই খুলে বলল আমায়। সত্যি বলতে, আগে তো শুধু দেখে প্রেমে পড়েছিলাম, কিন্তু এবার ওর কথা বলার ভঙ্গি, ওর বলা কাহিনী সব মিলিয়ে রীতিমতো প্রেমের সাগরে হাবুডুবু খেতে লাগলাম আমি। সেই মুহূর্তে মনে হয়েছিল
এই ছেলের 10টা বউ থাকলেও আমি শুধু এই ছেলেকেই বিয়ে করব। ওর সোজাসাপটা কথাগুলোই আরও বেশি পাগল পাগল করে তুলেছিল আমায়। কথা শেষ করে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে যখন বলেছিল, বিয়ে করবা আমায় নাকি কিডন্যাপ করে বিয়ে করব। দেখো, এবার আর ছাড় দিব না আমি। ডিরেক্ট কোর্টে গিয়ে আমায় বিয়ে করবা, নয়তো এখানেই বসে থাকতে হবে আমার সামনে। গট ইট? তখনই আমি ডিসিশন নিয়েছিলাম, এই ছেলে 1000 মেয়েকে ভালোবাসলেও ওকেই আমার চাই চাই চাই। একটা মজার ব্যাপার কি খেয়াল করছো রোদ? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি আপু? শুভ্র আর সাহেল দুজনে কিন্তু অনেকটা এক টাইপ, হাই অ্যান্ড লো। একজনের মেজাজ অলওয়েজ হাই থাকে, তো আরেকজনের মেজাজ অলওয়েজ লো। আমাদের দুজনের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, হাই অ্যান্ড লো। তুমি অলওয়েজ হাই আর আমি অলওয়েজ লো। অ্যাকচুয়ালি আমি না রাগই করতে পারি না, রাগটা আমার আসেই না, কেন যে কে জানে। কথাটা বলে ঠোঁট উল্টালেন উনি। দুজনে দুজনের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকেই হুট করে গলা ছেড়ে হেসে উঠলাম। আমাদের দুজনের হাসির শব্দে সবাই আমাদের দিকে ফিরে তাকালো। সবার চোখে মুগ্ধতা আর আমাদের চোখ মুখে আনন্দ, এক ঝলক সুখময় আনন্দ। ড্রয়িং রুমের সোফায় বসে আছি। আমার ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছেন শুভ্র। সোফার দুপাশের হাতলে হাত রেখে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। থেকে থেকে ঢোক গিলে আশেপাশে তাকাচ্ছি আমি। চারপাশে সবাই হাসি ঠাট্টার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকায় আমাদেরকে খেয়াল করছে না বললেই চলে। তবুও অদ্ভুত রকম অস্বস্তি নাড়া দিচ্ছে মনে। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে শান্ত গলায় বলে উঠলেন উনি, আমার দিকে তাকাও। ওনার কথায় মুখ কাচুমাচু করে মাথা নিচু করে বসে রইলাম আমি। উঠে যাওয়ারও কোনো পরিস্থিতি রাখেননি উনি। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। কাল রাত থেকে কথা বলছো না, এর কারণ কি রোদ পাখি? চোখ মুখটাও ফ্যাকাশে লাগছে। তুমি কি অসুস্থ ফিল করছো রোদ? বলো আমাকে। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টি আমার চোখের দিকেই। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিলাম দ্রুত। ওনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে ইচ্ছা করছে না আমার। উনি এবার আমার 2 হাত নিজের হাতে নিয়ে নরম গলায় বললেন, সকালে খেয়েছো? সবাই লাঞ্চ করছে, খাবে? চলো। ওনার কথা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে চিত্রাকে দেখতে পেয়েই ডাকলাম তাকে। ও কাছাকাছি এসে দাঁড়াতেই বলে উঠলাম, চিত্রা, বলছিলাম কিন্তু। আমার কথা শেষ না হতেই রাগী চোখে আমার দিকে তাকালেন শুভ্র। গম্ভীর গলায় চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কিছুই বলছিল না, তুমি যাও চিত্রা। এই না, যাবি না তুই। শোন আমি কি বলি। আমি তোমাকে যেতে বলেছি চিত্রা। চিত্রার মুখটা মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল। বেচারি কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আমার কথাও ফেলতে পারছে না, আবার শুভ্রর ভাই এখানে দাঁড়িয়েও থাকতে পারছে না। তাই মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, ভাইয়া, মনে বলছিলাম কি রোদ। চিত্রা এটুকু বলতেই ধমকে উঠলেন শুভ্র, আমি যেতে বলেছি তোমায়। দৌড়ে পালানোর জন্য শুভ্রর একটা ধমকই যথেষ্ট। ধমক শুনে চমকে উঠে উপরের দিকে তাকাতেই চিত্রা হাওয়া। চিত্রা যাওয়ার পর চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলেন শুভ্র। আমার দিকে লাল চোখে তাকিয়ে বলে উঠলেন, 5 মিনিটের মধ্যে ডাইনিংয়ে যেন দেখতে পাই তোমায়। জাস্ট 5 মিনিট, নয়তো খবর খারাপ হয়ে যাবে তোমার। কথাটা বলেই উঠে ডাইনিংয়ের দিকে চলে গেলেন উনি। এতক্ষণ যেন শ্বাস আটকে বসেছিলাম আমি। উনি সরে যেতেই বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিলাম আমি। শ্বাস টেনে নিয়ে চোখ দুটো খুলতেই চমকে উঠলাম আমি। চিত্রা আমার ঠিক সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসে চলেছে। ওকে হাসতে দেখে ভ্রু কুচকালাম আমি। কি সমস্যা, হাসছো কেন? চিত্রা তাড়াহুড়ো করে আমার পাশের সোফার হাতলে বসে বলে উঠল, কাহিনী কি দোস্ত? ভাইয়ার তোর মাঝে ফাইট চলছে নাকি? কেন কেন? তোকে বলবো কেন? বেশি কথা না বলে আমায় ধরতো। ডাইনিংয়ে যাব, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। তুমুল উৎসাহ নিয়ে আমাকে ধরে দাঁড় করালো সে। হাঁটতে হাঁটতে কানের কাছে ফিসফিস ফিসফিস করে বলতে লাগলো, ব্রেকফাস্ট করেছিলি? না, করিনি, খেতে ইচ্ছে করছিল না। এখনও খেতে ইচ্ছা করছে না? না। কেন বলতো? ভ্রু কুচকে। আচার খাবি? খালি পেটে আচার খেতে যাব কেন? তবে ঝালঝাল হলে খাওয়া যেতেই পারে। কেন, তুই খাওয়াবি নাকি? না, আমি তো চেক করছিলাম, মনে হয় বাবু আসছে। আচার আচার করছিস, মাথাও ঘুরছে। আমার কথায় দাঁড়িয়ে পড়লাম আমি। পিঠে থাস করে একটা চড় বসিয়ে বলে উঠলাম, তুই আসলে একটা গবেট, গাধি কোথাকার। আচার খেলেই মানুষ প্রেগনেন্ট হয়ে যায়। বাংলা ছবি পাইছি সেটা? ননসেন্স। আমার কথায় মুখটা কালো হয়ে গেল চিত্রার। এই টপিকে কথা বলা তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে ভেবে টপিক চেঞ্জ করে চাপাস্বরে বলে উঠল সে, এই ভাইয়ার সাথে রাগ করেছো কেন রে? চিত্রার প্রশ্নে ওর দিকে তাকালাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম। হালকা গলায় বললাম, তিলের জন্য। তিল? কিসের তিল? ভাইয়াকে তিলের তেল টেল আনতে বলেছিলি নাকি? আনেনি বলে রাগ করেছ?
আমার কথায় ভ্রু কুচকালাম আমি। বিরক্তি নিয়ে বলে উঠলাম, আমি গলার তিলের কথা বলছি, ডাফার। আমার কথায় অবাক চোখে তাকালো চিত্রা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো সে। কয়েক সেকেন্ড পর ঠোঁট উল্টে করুণ স্বরে বলে উঠল, দোস্ত, যুক্তিবিদ্যার মতো পেঁচিয়ে কথা বলছিস কেন রে? বিশ্বাস কর দোস্ত, তোর কথা আমার কাছে বায়োলজি থেকেও কঠিন লাগছে। একটু এক্সপ্লেনেশন দে না প্লিজ। তোর ভাই একটা মেয়ের গলার তিল দেখে এসে আমাকে বলেছে তার তিল নাকি আমার তিলের সাথে মিলে যায়। ভাবতে পারছিস? সে এখন মেয়েদের গলার তিল গবেষণা করতে লেগে গেছে। এরপরও রাগ করব না আমি? আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। হাত দিয়ে মুখ চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া কি পরকিয়া করছে নাকি? আমি রাগে তাকাতেই, উপস, সরি, আমি বোঝাতে কাজছিলাম। ভাইয়া কাজটা ঠিক করেনি, তোর রেগে থাকাটা জায়েজ। এনিওয়ে, ভাইয়াকে কিছু বলিসনি তুই? কি বলবো? কি বলবি মানে? কিছুই বলবি না? সামনে গিয়ে শার্টের কলার ধরে বলবি, সমস্যা কি তোর? অন্য মেয়ের গলার দিকেই তো নজর যায় কেন? চোখ দুটো তুলে নিব একদম। পাগল তুই? আমি ওনাকে তুই করে বলবো? মরে গেলেও না। সামান্য তুই করে বলতেই তোকে মরে যেতে হবে? আজব। আমি ওনাকে তুই করে ডাকতে পারবো না। ফার্স্টলি, উনি আমার বড়। সেকেন্ডলি, উনি আমার হাজব্যান্ড। আর থার্ডলি, আই রেসপেক্ট হিম। আমার কথা চিত্রা বেশ বিরক্ত হলো বলে মনে হলো। চোখ মুখ কুচকে বলে উঠল, ওকে ফাইন, আমি যে ডায়লগটা বললাম সেটাতে তুই এর জায়গায় আপনি লাগিয়ে দিস। সামান্য তুই করে বলতেই ঘাম ছুটে যাচ্ছে তোর। আমি হলে তো একটা ঠাস করে চড় লাগিয়ে দিতাম। এক চড়েই কাজ খতম। তুই কিন্তু ট্রাই করতে পারিস। চড় খেতে না চাইলে চুপ যা। ওনার গায়ে আমি হাত তুলব? পাগল তুই? জীবন থাকতে এদিনটা যেন কখনো না আসে। বিয়ের আগে তো কথায় কথায় চড় মারতি, তাও আবার পুরো ভার্সিটির সামনে। বিয়ে হওয়ার পর ধোয়া তুলসী পাতা হয়ে গেলি? বিয়ের আগে উনি শুধু একজন ছেলে ছিলেন আমার কাছে, বিয়ের পর স্বামী। দুটোর মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার কথায় শেষ না হতেই মামুনির ডাক পড়ল। দুজনেই এগিয়ে গেলাম ডাইনিংয়ের দিকে। চিত্রা চেয়ার টেনে বসে পড়লেও আমি দাঁড়িয়ে রইলাম চুপচাপ। মামুনি অবাক হয়ে বলে উঠলেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়, খাবি না? এখন না মামুনি, ওরা খেয়ে নিক, তারপর আমি বরং খাবার সার্ভ করে দিই। খাবার সার্ভ করার মানুষের অভাব আছে নাকি? বস চুপচাপ। প্লিজ মামুনি, এখন খেতে পারবো না। খাবার দেখেই পেট ফুলে যাচ্ছে আমার। আমি পরে খাই। কথাটা বলে ডালের বাটিটা নিয়ে কিচেনের দিকে পা বাড়াতেই দুনিয়া ঘুরে এলো আমার। হাতের বাটিটা পড়ল আমার পায়ে। আমিও পড়ে যেতে নিতেই কেউ একজন ধরে ফেললো আমায়। কয়েক সেকেন্ড পরেই চেয়ারে বসিয়ে দেওয়া হলো আমায়। চোখ বন্ধ রেখেও বুঝতে পারছি সবাই ঘিরে রেখেছে আমায়। চারপাশে শব্দগুলো কানে আসছে স্পষ্ট, কিন্তু চোখটা খোলারই শক্তি পাচ্ছি না আমি। ডান পাশে তাকিয়ে দেখলাম সাহেল ভাইয়া আর অভ্র ভাইয়ে দাঁড়িয়ে আছেন, আর বাম পাশে শুভ্র। শুভ্রকে দেখা মাত্রই শুভ্রর গায়ে ঢলে পড়লাম আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুলি তখন আমি বিছানায় শুয়ে, হাতে স্যালাইনের নল লাগানো। রুমের এখানে সেখানে দাঁড়িয়ে আছেন সবাই। চারপাশে চোখ ঘুরিয়ে নিয়ে ডক্টরের কণ্ঠে ডান দিকে ফিরে তাকালাম আমি। না শুভ্র, তেমন কোনো সমস্যা নেই। প্রেশার ফল করার জন্যই সেন্স হারিয়েছিল। একটা বাচ্চা মেয়ের প্রেশার এত লো হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া করে না নাকি? শরীরও বেশ দুর্বল। খাওয়া দাওয়ার দিকে নজর দিও। মেডিসিনের মাঝে শুধু 2টো ট্যাবলেট দিচ্ছি, একটা প্রেশারের আর একটা খাবারের রুচি হওয়ার জন্য। কথাগুলো বলেই ফিরে তাকালেন উনি। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি মামুনি, উঠে গেছো? কেমন লাগছে এখন? উত্তরে মিষ্টি করে হাসলাম আমি। ডক্টর কোনো একটা আর্জেন্ট কাজে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। বাকি সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুমের এক কোণে বাবা, মা আর ভাইয়া ওকেও দেখলাম দাঁড়িয়ে আছেন। নীরবতা ভেঙে আমার পাশে বসেই ধমকে উঠলেন শুভ্র, দেই একটা কানের নিচে? দিব, বেয়াদব মেয়ে। বেশি আদর দিয়ে ফেলছি তাই কথা গায়ে লাগে না। এখন থেকে নো আদর, শুধু মায়ের চলবি। ওনার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। সবার সামনে কিভাবে বকছেন আমায়? বিছানার এক কোণে সাহেল ভাইয়া দাঁড়িয়েছিলেন। শুভ্রর ধমকে আমতামতা করে বলে উঠলেন, আহ শুভ্র, মেয়েটাকে এভাবে বকছিস কেন? এমনি অসুস্থ, বাদ দে না। সাহেল ভাইয়ের কথায় তাল মিলিয়ে মামুনিও বলে উঠলেন, তাই তো শুভ্র, এভাবে বকছিস কেন ওকে? এই অসুস্থ অবস্থায় কেউ বকে? তুমি চুপ করো বারা, একটাও কথা বলবে না আজ। তোমাদের আশকারা পেয়েই বিছানায় শুয়ে আছে আজ। সাহেল, খুব তোর সাইড নিয়ে কথা বলছিস। তোর কোনো ধারণা আছে কি করে ও? ভার্সিটিতে ক্লাস নিয়ে পুরো ভার্সিটি খুঁজে ওকে বের করে জোর করে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতে হয়। আর সেই টাইমে যদি আমার ক্লাস থাকে তাহলে তো কথাই নেই। আমি ফোন দিয়ে ওকে খেতে যেতে বলি, আর উনি ফোনে ভদ্রভাবে বলে হ্যাঁ খাবো, এমন একটা ভাব যেন এক্ষুনি খেতে বসে যাচ্ছে। অথচ পরে দেখা যাবে খাইনি। আমি অফিস থেকে ফিরতে ফিরতে রাতেও না খেয়েই ঘুম। আমি খেতে বললে সুন্দর করে বলবে আমি খেয়েছি, অথচ সকালে উঠে শুনি বউ আমার রাতে খায়নি। তাহলে বলো, রাগটা উঠবে না? অলওয়েজ বাচ্চামো, অলওয়েজ। বাচ্চার বাপ না হয়েও ফুপ্পির রেডিমেড বাচ্চা পালতেছি আমি। রিডিকুলাস। ওনার কথায় রাগ স্পষ্ট, আর ওনার রাগের তেজে সবাই নিস্তব্ধ।
কিছুক্ষণ চুপ করে থেকে আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ফুপ্পি, যাওয়ার সময় তোমার মেয়েকে সাথে করে নিয়ে যাবে, ওর এখানে থাকার কোনো দরকার নেই। মাধবী, রেহেলা। ওনার ডাকে মাধবী আর রেহেলা দরজার ধার থেকে উঁকি দিয়ে কাঁপা কাঁপা গলে বলে উঠল, জি ছোট ভাইজান, তোমাদের ছোট ভাবির লাগেজ প্যাক করে দাও তো। উপস, সরি, ছোট ভাবি না, আপামনি। আগে যেমন আপামনি ডাকতে, এখনও আপামনি ডাকবে। ভাবি ডাকার প্রয়োজন নেই। এখন ঝটপট তোমাদের আপামনির ব্যাগ গুছিয়ে দাও, সব জিনিস গোছাবে। ওর একটা জিনিসও আমার ঘরে যেন না থাকে, বুঝেছ? মামু, কাঁদো কাঁদো হয়ে বললাম। আম্মু অম্মু করলে তো কিছু হবে না, ডিসিশন ফাইনাল। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? কোথাও? মামু দেখো, আমায় তাড়িয়ে দিচ্ছে, আমি যাব না, যাব না। শুভ্র, বাড়াবাড়ি করছিস তুই? আমার মাটাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছিস? মাইর দিব একটা। মারলে মারো, যা ইচ্ছে করো, যেতে তোকে হবেই। ফুপ্পি, নিয়ে যাবা না তোমার মেয়েকে? অবশ্যই নিয়ে যাব। আমার ভাতিজাটাকে এভাবে জ্বালানোর পরও রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আহা, ছেলেটার মুখ চোখ শুকিয়ে গেছে একদম। আম্মুর কথায় শখ খাওয়ার মতো তাকিয়ে রইলাম আমি। এই তার মেয়ের প্রতি ভালোবাসা? মেয়ের থেকে ভাতিজার প্রতি দরদ বেশি তার। এত আদর তো কোলে নিয়ে বসে থাকলেই তো হয়। যত সব আধিক্যতা। মনে মনে একগাদা বকা দিয়ে কান্নামাখা গড়ায় বলে উঠলাম, আম্মু তুমিও? আম্মু কিছু বললেন না, মুখ টিপে হেসে বেরিয়ে গেলেন উনি। এবার কাঁদতে বসলাম আমি। সত্যি কি আমাকে পাঠিয়ে দেবেন শুভ্র? আমি যখন মুখ ফুলিয়ে কাঁদছি তখনই একে একে বেরিয়ে গেল সবাই। সবাই বেরিয়ে যেতেই দরজা লাগিয়ে হুট করে আমার উপরে এসে পড়লেন শুভ্র। ওনার এমন কাণ্ডে চমকে উঠে কান্না থেমে গেল মুহূর্তেই। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি আমি। উনি আছুয়ে হয়ে দুই বাহু চেপে ধরে ঠোঁটে ছোট্ট করে কামড় দিয়ে বলে উঠলেন, কাঁদো কেন? ইমোশনাল ব্ল্যাকমেল করো? কাজ হবে না। আমি ঠোঁট উল্টে আগের মতোই চুপচাপ তাকিয়ে রইলাম ওনার মুখে। আমাকে চুপ থাকতে দেখে হাতটা আরও জোরে চেপে ধরে ঠোঁটে ছোট্ট করে কামড় দিয়ে বলে উঠলেন, কথা বলো, নয়তো এখনই বাপের বাড়ি দিয়ে আসবো তোকে। কি দিয়ে আসবো? আমি যাব না। যাবে না তো কথা শুনো না কেন আমার? আবার কাঁদছো কেন? কথাটা বলে চোখের পাতায় চুমু দিয়ে দিলেন উনি। মুচকি হেসে বলে উঠলেন, এই মেয়ে, কাঁদলেই পাঠিয়ে দিও বাপের বাড়ি, আমার সামনে থাকলে কাঁদা যাবে না, বুঝো না কেন? ভালোবাসি তো, বুকে ব্যথা লাগে। কথায় মুচকি হাসলাম আমি। মানে গলায় বলে উঠলাম, চিত্রার মুখে একটা তিল আছে, দেখেছেন না তো? কেন বলো তো? শ্রেয়ার মুখেও একটা তিল আছে, বলুন তো কোথায়? আজব তো, আমি কিভাবে জানবো? জানবেন না কেন? সামনে দিয়ে ঘুরঘুর করে দেখতে পান না? আমি ওভাবে খেয়াল করছি নাকি? তুমি হঠাৎ তিল নিয়ে পড়লে কেন বলো তো? তাদের খেয়াল না করলে নাবিলা আপুকে কেন খেয়াল করেছেন শুনি? কাহিনী কি? তলে তলে কি চলে? সরুন, সরুন আমার উপর থেকে। আমার কথায় হাসলেন উনি। গলায় মুখ ডুবিয়ে বলে উঠলেন, সরি। নাবিলাকে খেয়াল করার কারণ হলো সাহেল। নাবিলার আচরণগুলো তোমার সাথে মেলাচ্ছিলাম জাস্ট। আর তাছাড়া তিলটা আমি ইচ্ছে করেই দেখিনি। তোমার সামনে এসে যখন দাঁড়ালো তখন সরাসরি তিলটাই চোখে পড়ে গিয়েছিল আমার। ব্যাস এটুকুই তো। আমার মিসেস এই জন্য মন খারাপ রেখেছিল বুঝি। পাগলি, নাক টেনে। না শব্দটা বড্ড প্রবলেম্যাটিক শব্দ। হ্যাঁ শব্দটা যত সহজে বলা যায়, না শব্দটা ততটা সহজে বলা যায় না। অল্প পরিচিত মানুষদের সামনে সমস্যাটি আরও বিরাট আকার ধারণ করে। অতি পরিচিত মানুষকে কোনো কিছুতে যেমন চট করে না বলে দেওয়া যায়, অল্প পরিচিত মানুষদের ক্ষেত্রে তা হয় না। ভদ্রতার হাসি হেসে ইনিয়ে বিনিয়ে না বলতে হয়। তবুও মাঝে মাঝে শেষ রক্ষাটাও হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। বড় ছোট সবাই মিলে ছাদে বসেছে আড্ডা দিতে। মামানি আর মামুর বিয়ের রোমাঞ্চকর গল্প শোনার পর সবারই ইচ্ছে জাগলো নাবিলা আপুর গান শুনবে। বেশ ভালো কথা, গান শুনতেই পারে, তাতে ক্ষতি কিছু নেই। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। নাবিলা আপু খুব কৌশলে গানের বেড়াজালে জড়িয়ে নিলেন আমায়। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন তিনি গাইবেন, কিন্তু তার সাথে গলা মেলাতে হবে আমাকে। 2-3বার মৃদু হেসে অসম্মতি জানালেও বিশেষ একটা লাভ হলো না। অতি পরিচিত মানুষ হলে চোখ গরম করে মানা করা গেলেও এক্ষেত্রে তা করা যাবে না। তাই বাধ্য হয়েই রাজি হতে হলো আমায়। কয়েক সেকেন্ড অপেক্ষা করে অসম্ভব মিষ্টি কণ্ঠে গান ধরলেন নাবিলা আপু। বাংলা গান। বাংলা গান শুনে বেশ স্বস্তিই পেলাম, তবু এতগুলো মানুষের সামনে গান, কথাটা ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেললাম। চূড়ান্ত অস্বস্তি নিয়ে অনেকটা বাধ্য হয়েই গলা মেলালাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতে স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ
চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, চেয়ে রইতো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। গানটা শেষ করতেই রুহি আপুর চাপা আর্তনাদ গানে এলো। সবে একসাথে আপুর দিকে তাকাতেই অভ্র ভাইয়ের গায়ে ঢলে পড়ল আপু। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ মুখ ফ্যাকাশে। আপু ডান হাতটা পেটের ওপর রাখে, বাম হাতে অভ্র ভাইয়ার কলার আঁকড়ে ধরে বড় বড় শ্বাস নিতে নিতে বলে উঠল, প্রচুর ব্যথা করছে, আমি আর পারছি না, আমায় হসপিটালে নিয়ে চলো অভ্র, আমি আর পারছি না। আপু কথাটা বলে শেষ করতেই দৌড়ে নিচে নেমে গেলেন শুভ। সাহেল ভাইয়া ফোন লাগালেন হসপিটালে। শেষ মুহূর্তে ডক্টর সংকট কারোরই কাম্য নয়। অভ্র ভাইয়া হতভম্ব হয়ে বসে আছেন, কিছুই যেন তার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে গাড়ির হর্ন শুনে উঠে দাঁড়ালেন উনি। আপুকে কোলে তোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালেন। সাহেল ভাইয়া ওদের পিছু নিয়ে সিঁড়িঘর পর্যন্ত এগিয়ে গিয়েও ঘুরে এসে আমাদের পাশে এসে দাঁড়ালেন। নাবিলা আপুর মাথায় হাত রেখে শীতল গলা বললেন, সাবধানে থেকো, তোমাকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হবে না, আমরা তো আছি। কথাটা বলে আমার দিকে তাকালেন উনি। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি। সাহেল ভাইয়া আমার দিকে তাকাতেই ঘোর কাটল আমার। আপু অসুস্থ কথাটাও চট করে আঘাত হানল মাথায়। সাহেল ভাই আমাকে উদ্দেশ্য করে বললেন, রোদ তুমি যে। এরপরের শব্দটা আমার কানে পৌঁছানোর সুযোগ না দিয়েই নিচের দিকে ছুটে গেলাম আমি। মাথায় তখন একটা কথা ছুটে চলেছে ক্রমাগত, আপু অসুস্থ, আপু অসুস্থ। আমি অভ্র ভাইয়া আর আপু বসে আছি পেছনের সিটে। আপুর মাথায় এলিয়ে আছে অভ্র ভাইয়ার কাঁধে। ক্লান্ত আপু নিভু নিভু চোখে তাকিয়ে চাপা আর্তনাদ করে চলেছে, যেন এই আর্তনাদ করার শক্তিটুকুও তার শরীরে অবশিষ্ট নেই। অভ্র ভাইয়া ঘেমে চিপচিপে, কপাল বেয়ে পড়ছে ঘামের ধারা। এক হাতে আপুকে জড়িয়ে ধরে অন্য হাতে বারবার কপালের ঘাম মুছছেন উনি। সামনের সিটে বসে আছেন সাহেল ভাইয়া আর শুভ্র। গাড়ি ঝড়ের গতিতে ছুটছে। সাহেল ভাইয়া একবার ফোনে হসপিটালে কল করছেন তো একবার শুভ্রকে সাবধানে গাড়ি চালাতে বলছেন। হসপিটালের কাছাকাছি আসতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেল আপুর। টেনে টেনে শ্বাস নিয়ে ফিসফিস করে বলে উঠল, অভ্র, আমার মনে হচ্ছে এটা ওয়ান ওয়ে জার্নি, আমি হয়তো আর ফিরব না। আপুর কথায় অসহায় দৃষ্টিতে তাকালেন অভ্র ভাইয়া। যথাসম্ভব শান্ত স্বরে বলে উঠলেন, কী সব বলছো রুহি, চুপ করো। এই টাইমে সব মেয়েদেরই এমনটা মনে হয়। ইটস নর্মাল, জাস্ট টেক এ ডিপ ব্রেথ, এভরিথিং উইল বি ওকে। যদি সব ঠিক না হয়, যদি সব অন্যরকম হয়ে যায়, তাহলে তুমি আবারও বিয়ে করতে পারো অভ্র, আমার কোনো সমস্যা নেই, তবে প্লিজ একটা রিকোয়েস্ট রাখবে। রুহি, তোমাকে চুপ থাকতে বলেছি। না, তোমার কিছু হবে না, আমি অন্য কাউকে বিয়ে করব। বাচ্চাদের মতো কথা কেন বলছো? আগে বলো, রাখবে রিকোয়েস্ট, বলো। আমার বেবিটাকে আমার বোনের কাছে দিয়ে তারপর বিয়ে করো। সৎমার ছায়াটা ওর ওপর পড়তে দিও না। আমি জানি রোদ ওকে নিজের বাচ্চার মতোই ভালোবাসবে, রেখো। অভ্র ভাইয়া জোরে শ্বাস নিলেন। কোনোই দিয়ে মুখের উপরের ঘামটা মুছে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠলেন, হবে না, কিচ্ছু হবে না তোমার, এসব বলো না, আমার ভালো লাগছে না, প্লিজ রুহি স্টপ, দোহাই তোমার। অভ্র ভাইয়ার কথার জবাব দেওয়ার জন্য নিজেকে জাগিয়ে রাখতে পারল না আপু। হসপিটালে পৌঁছানোর 5 মিনিট আগেই জ্ঞান হারালো। ভয়ে হাত পা শক্ত হয়ে আসছে আমার। সবার মুখে অজানা আতঙ্কের ছাপ। রাত 2:30 হসপিটালে গিয়ে পৌঁছালাম আমরা। গাড়ি থেকে নামতেই স্ট্রেচারে করে অটিতে নেওয়া হলো আপুকে। বাড়ির সবাই ধীরে ধীরে হসপিটালে ভিড় জমালেন। অভ্র ভাইয়া করিডোরের এক কোণে জড়সড় হয়ে বসে আছেন। ওনার ঘামে সিক্ত শরীর যে অল্প অল্প কাঁপছে তা দূর থেকেও বুঝতে পারছি আমি। হঠাৎই মাথাটা চক্কর দিয়ে উঠল আমার। 11টায় স্যালাইন খুলে 12টায় সবাই মিলে ছাদে বসেছিলাম, আর এখন প্রায় 3টে বাজে। আমার শরীরটাও যে দুর্বল তা এবার জানান দিয়ে চলেছে আমার ব্রেন। ডান হাতের তালু দিয়ে মুখটা মুছে নিয়ে বাম পাশে তাকালাম। করিডোরের একপাশের চেয়ারে সাহেল ভাই আর শুভ্র মাথা নিচু করে বসে আছেন। আমি ধীর পায়ে হেঁটে শুভ্রর পাশে বসে পড়লাম। আমি বসতেই চোখ তুলে তাকালেন শুভ্র। মৃদু কণ্ঠে বললেন, খারাপ লাগছে? না, একটু ক্লান্ত লাগছিল জাস্ট। আচ্ছা, একটা সিজারে কতক্ষণ সময় লাগে? প্রায় আধ ঘন্টা হয়ে গেল না? শুভ্র জবাব দিল না। সোজা হয়ে বসে চেয়ারে ঘা এলিয়ে দিয়ে আমার মাথাটা কাঁধে টেনে নিয়ে বললেন, রেস্ট নাও, টেনশন করো না, এভরিথিং উইল বি ফাইন।
সবাইকে টেনশনের ব্লেন্ডারে ব্লেন্ড করে বেশ কিছুক্ষণ পর বাচ্চার তীক্ষ্ণ চিৎকার কানে এলো। এই প্রথম বাচ্চার চিৎকার এতটা আরামদায়ক আর আনন্দ মনে হলো আমার। অটির লাইট অফ হলো। একটা তরুণ হাসি খুশি ডক্টর বেরিয়ে এসে মাস্ক খুলতে খুলতে হাসি মুখেই বললেন, আমাদের মিষ্টি কোথায়? অভ্র ভাইয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নার্ভাস গলায় বললেন, ডক্টর, আমার ওয়াইফ অ্যান্ড বেবি, এভরিথিং ইজ ওকে মিস্টার আহমেদ। আপনি দুটো কিউট ছেলের বাবা হয়ে গেছেন। রুহি, উনিও ঠিক আছেন। ব্যথা সহ্য করতে না পেরে সেন্স হারিয়েছিলেন। একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, বাট সেটা তেমন সিরিয়াস নয়। উনি জলদি ঠিক হয়ে যাবেন। কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে, তখনই দেখা করতে পারবেন আপনারা। ডক্টর আবারও হাসলেন। ওনার হাসি দেখে মনে হচ্ছে ওনার সামনে মজার কোনো ফ্যামিলি শো চলছে, যা দেখে উনি দারুণ আনন্দ পাচ্ছেন। আমি কিছুক্ষণ চুপচাপ বসে থেকেই লাফিয়ে উঠলাম। আপুর যমজবাবু হয়েছে? কথাটা ভাবতেই নাচতে ইচ্ছে করছে আমার। শুভ্র আর সাহেল ভাইয়া তো রীতিমতো হইহুল্লোড় শুরু করে দিয়েছেন। মামু মামনি, আব্বু আম্মু সবার মুখই খুশিতে উজ্জ্বল। একসাথে 2 নাতি পেয়ে গেলেন বলে কথা। উফ, ডাবল সেলিব্রেশন। হসপিটালে 7 দিন থাকার পর বাড়িতে আনা হয়েছে ওদের। সারা বাড়িটা খুশির আমেজে ভরে উঠেছে। আমি সুযোগ পেলেই গালে হাত দিয়ে বাচ্চা দুটোর সামনে বসে থাকছি। দুজনই একদম সেম, গোলাপি চিকন ঠোঁট আর কেমন লালচে ফর্সা গায়ের রং। ছোট ছোট হাত পাগুলো ক্রমাগত ছোড়াছুড়ি করে চলেছে আর দন্তহীন মুখে হেসে চলেছে। আবার কখনো বা একসাথে গলা মিলিয়ে কেঁদে উঠছে। আমি আর চিত্রা মিলে নামও ঠিক করে ফেলেছি ওদের। একজনের নাম রাখা হয়েছে রাফসান আহমেদ আদ্র, অন্যজনের নাম রাখা হয়েছে আরাফ আহমেদ রৌদ্র। কিন্তু সমস্যা হলো, কে যে আদ্র আর কে যে রৌদ্র তাই নিয়ে বিশাল কনফিউশন। মনে হচ্ছে কোমরে 2 রকমের সুতো বেঁধে চিহ্ন করতে হবে এবারে। সোফায় পা গুটিয়ে বসে আছি আমি। আমার সামনে বিছানায় উবু হয়ে বসে আছে চিত্রা। আদ্র রৌদ্রর গলায় এ আর আর লেখা দুটো লকেট ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কে আদ্র আর কে রৌদ্র তা সহজেই বোঝা যাচ্ছে। আমাদের সবার কাছে বাবু দুটোকে এক মনে হলেও আপু দৃঢ় কণ্ঠে বলছে তারা যমজ হলেও চেহারা এক নয়, দুজনের মাঝে কিছুটা অমিল আছে। আমার আর চিত্রার কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য নয়, তাই বাচ্চাদেরকে উল্টে পাল্টে খুঁটিয়ে হুটিয়ে অমিল খুঁজে বের করার চেষ্টা করছে চিত্রা। আদ্র রৌদ্রর চেয়ে 3 মিনিটের বড়, এই কথাটাও আপু থেকেই জেনেছি আমরা। ডক্টর বলেছিল, কিন্তু কে আদ্র আর কে রৌদ্র সেটাই যেখানে বড় প্রশ্ন, সেখানে বড় ছোট নির্ণয় করা একরাশ কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে আপু কিভাবে যেন ব্যাপারটা ধরে ফেলেছে। কিভাবে ধরলো কে জানে। আদ্র রৌদ্রর সাথে দুষ্টুমি করতে করতেই কানে এলো শুভ্রর ডাক। চিত্রাকে গবেষণা চালিয়ে যেতে বলে আমাদের রুমের দিকে হাঁটা দিলাম আমি। দরজার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই দুনিয়া ঘুরে এলো আমার। দরজা ধরে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করলাম আমি। মাথা ঘুরানোর ব্যাপারটা শুভ্রকে বুঝতে দেওয়া চলবে না। কোনোভাবে বুঝতে পারলেই শুরু করবে চিৎকার, খাও না ঠিকমতো, আন ত্যান, কত কিছু। অথচ এই 2 সপ্তাহ ধরে আমি বেশ নিয়ম করেই খাবার আর ঔষধ খেয়ে চলেছি, তবুও এই দুর্বলতা পিছুই ছাড়ছে না। রুমে ঢুকতেই শুভ্রর গোমরা মুখটা চোখে পড়ল। মুখ কালো করে জুতো আর মোজা খুলছে সে। আমি সামনে দাঁড়াতেই অভিমানী কণ্ঠে বলে উঠল সে, কি লাভ হলো বলো? এত পরিশ্রম করে লাভটা কি হলো? ওনার পথার আগামাথায় কিছুই বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকালাম আমি। কনফিউজড হয়ে বলে উঠলাম, মানে কিসের কথা বলছেন আপনি? শুভ্র বাম পায়ের জুতোটাও ঠাস করে ফ্লোরে ফেলে উঠে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে মুখ কালো করে বলে উঠল, আপনার রেজাল্টের কথা বলছি। এত কষ্ট করে পড়াশুনো করিয়ে 3.71। শুভ্রর কথায় চোখ বড় বড় হয়ে এলো আমার। 3.71 বলে কি? জামাইয়ের কাছে পড়ে এত ইমপ্রুভমেন্ট হয়েছে ভাবতেই পারছি না আমি। বুকের ভেতর কাকা মনটা রীতিমতো লাফালাফি শুরু করেছে। আমার মনের অবস্থা ভেরি হ্যাপি টাইপ হলেও শুভ্রর মুখটা ভেরি স্যাড টাইপ হয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে ক্লাস 6-এর ম্যাথ এক্সামে সবাই যেখানে 100 পেয়েছে সেখানে সে পেয়েছে 0। বর যেখানে এত কষ্ট পেয়েছে সেখানে আমার এত খুশি খুশি ভাব মানায় না, তাই মুখে দুঃখী দুঃখী ভাব আনার প্রচেষ্টা চালালাম। কতটুকু সফল হয়েছি জানি না, কারণ যখনই দুঃখ দুঃখ ভাব আনার চেষ্টা করি তখনই মনের মধ্যে খুশি নামক ভাইরাসগুলো লুঙ্গি ডান্স মারে। তবু যথাসম্ভব মন খারাপ ভাব নিয়ে বলে উঠলাম, মাত্র 3.71, এত কম? সরি, নেক্সট টাইম ভালো করব। শুভ্র এই বিষয়ে কিছু বলল না। শার্টের বাটন খুলতে খুলতে বলল, তোয়ালেটা দাও, ফ্রেশ হব। আমি তোয়ালে নিতে সোফার দিকে এগিয়ে যেতেই আবারও মাথা ঘুরে গেল আমার। এবার আর শেষ রক্ষা হলো না। আশেপাশে ধরার মতো কিছু না থাকায় ফ্লোরে গিয়ে পড়লাম আর খাটের কোণাটা লাগলো মাথায়। শব্দ শুনেই ফিরে তাকিয়ে দৌড়ে এলো শুভ্র।
আমার কপালে খানিকটা ফুলে উঠেছে। উনি আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েই বরফ আনতে ছুটলেন। কপালে বরফ ডলতে ডলতে প্রশ্ন করলেন, আবারও খাবারে অনিয়ম করছো? ওষুধও নিশ্চয়ই খাচ্ছ না। অ্যাকচুয়ালি কি চাও তুমি, বলো প্লিজ। টেনশনে রেখে মেরে ফেলতে চাও আমায়? আজকের এই ইনসিডেন্টটা যদি সিঁড়িতে বা রাস্তায় হতো, তখন বাঁচতে তুমি নাকি আমি বাঁচতাম? তুমি খুবই কেয়ারলেস একটা মানুষ রোদ। এতটা কেয়ারলেস হলে চলে না। তুমি 2 বছরের বাচ্চা নও, সবকিছু তোমাকে বলে বলে করাতে হবে কেন? উনি এক নিঃশ্বাসে বকে চলেছেন আমায়। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। তবু এক ফাঁকে ফট করে বলে ফেললাম, আমি নিয়মিত খাচ্ছি এবং ঔষধও নিচ্ছি। আমার মনে হয় ঔষধগুলো কাজ করছে না। এবার শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, আমি সত্যি বলছি, মামানিকে জিজ্ঞেস করুন না। আধ ঘন্টা পর পর কিছু না কিছু খাচ্ছি, ভালো না লাগলে জোর করেই খাচ্ছি, ঔষধও নিচ্ছি, তবু বারবার মাথা ঘুরাচ্ছে। বারবার? সকাল থেকে এখনো পর্যন্ত কতবার হয়েছে? 5-6 বার। তাহলে আমায় বললেনই কেন ডাফার? এনিওয়ে, সব ঠিক থাকার পরে এত দুর্বলতার কারণ কি? আঙ্কেল তো বলেছিল 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো 2 সপ্তাহ চলছে। নিজের মনেই কথাগুলো বলে চুপ করল শুভ্র। কিছুক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার লাস্ট পিরিয়ড হয়েছে কবে? ওনার এমন প্রশ্নের থতমত খেয়ে গেলাম আমি। মুহূর্তেই ভীষণ অস্বস্তির মাঝে পড়ে গেলাম আমি। শুভ্র সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, কি হলো বলো, লাস্ট ডেট কবে ছিল? আমি ইতস্তত করে বলে উঠলাম, মনে নেই, তবে 3-4 মাস হবে হয়তো। আমার কথায় কেসে উঠলেন শুভ্র। শান্ত গলায় বললেন, তুমি কতটা কেয়ারলেস তার প্রমাণ স্পষ্ট। এতদিন ধরে পিরিয়ড হচ্ছে না তোমার, সেদিকে কোনো খেয়াল নেই। এটুকু বলে থামলেন উনি। মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি প্রেগনেন্ট? ওনার কথায় চোখ বড় বড় হয়ে এলো আমার। ডানারটা অটোমেটিক পেটের উপর গিয়ে স্থির হয়ে যাবে, আমি ড্যাব ড্যাব করে পেটের দিকে তাকিয়ে আছি। সত্যি কি আমি প্রেগনেন্ট? কথাটা ভাবতেই শরীরে এক অদ্ভুত শিহরণ জাগছে। শুভ্র উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, উঠতে পারবে? পারলে উঠে রেডি হয়ে নাও, হাসপাতালে যাব। শুভ্রর গম্ভীর মুখ দেখে চিন্তায় পড়ে গেলাম আমি। তবে কি শুভ্র বেবি চাচ্ছে না? অনেক জল্পনা কল্পনা শেষে শুভ্রর সাথে হাসপাতালে চললাম আমি। সব শুনে ডক্টরও প্রেগনেন্সি টেস্ট করার জন্য সাজেস্ট করে। আলট্রাসোনোগ্রাফি শেষ করে বাসায় ফিরেই ঘুমিয়ে পড়লাম আমি। যখন জাগলাম তখন প্রায় সন্ধ্যা। বিছানার এক কোণে ফাইল হাতে মাথা নিচু করে বসে আছে শুভ্র। মুখটা অসম্ভব রকম গম্ভীর তার। আমাকে উঠে বসতে দেখি ফাইলটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বেবি আসছে। কথাটা শুনে যেখানে খুশিতে লাফিয়ে ওঠার কথা, সেখানে চুপচাপ বসে রইলাম আমি। শুভ্রর গম্ভীর মুখটা আমার সব খুশি যেন চুষে নিয়েছে কোনো অন্ধকার গহ্বরে। আমি একটা ঢোক গিলে ফাইলটা হাতে নিলাম। সাথে সাথে ওয়াশরুমে ঢুকে গেল শুভ্র। আমি ভাবতে পাচ্ছিলাম না হঠাৎ এত গাম্ভীর্যকা কেন। উনি তো বাচ্চা পছন্দ করেন, তাহলে? প্রশ্নগুলো মাথায় নিয়ে ফাইলটা বেডসাইড টেবিলে রেখে উল্টো দিক ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ আর ঘাড়ে কারো ঠোঁটের স্পর্শটাও প্রকট আকার ধারণ করল। বিড়বিড় করে বলে উঠল সে, আই লাভ ইউ রোদ। জীবনটাকে আজ হঠাৎ করে অনেক বেশি সুন্দর লাগছে। আমি বাবা হচ্ছি, ভাবতে পারছো তুমি? আমাকেও কেউ আধো আধো স্বরে বাবা বলে ডাকবে। কালো বড় বড় দুটো চোখ, ভুবন ভুলানো হাসি আর নরম তুলতুলে ছোট্ট শরীর থাকবে তার। ইস রোদ, এত আনন্দ যে ধরে রাখতেই পারছি না আমি। বেশি খুশি আর বেশি দুঃখে মানুষ নাকি অনেকটা স্তব্ধ হয়ে যায়। আমারও আজ একই অবস্থা রোদ পাঠি। আমি এবার ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। ওনার চোখে পানি টলমল করছে, যেন চোখ দুটোতে আস্ত দুটো বিল নিয়ে শুয়ে আছেন উনি। আমি মিষ্টি হেসে ওনার বুকে হাত রেখে বলে উঠলাম, কিভাবে জানলেন প্রিন্সেস আসছে? প্রিন্সও তো হতে পারে। কি জানি, কেন জানি মনে হচ্ছে প্রিন্সেস আসছে। তবে যেই আসুক, আই অ্যাম অলওয়েজ হ্যাপি। আমি তো এটা ভাবছি, তুমি 1 মাসে প্রেগনেন্ট হওয়ার পরও ডক্টর আঙ্কেল ভরতে পারলেন না কেন? অদ্ভুত না ব্যাপারটা? আমি কিছু বললাম না। চোখে জোড়ায় আবারও ঘুম নেমে আসছে। মনে হচ্ছে কতদিন ঘুম হয় না আমি। সকাল 8টা কি 9টা বাজে। কারো হাসাহাসির শব্দে ঘুম ভেঙে গেল আমার। জোর করে চোখ দুটো খুলে পাশ ফিরে তাকালাম। রুম একদম ফাঁকা। আওয়াজটা ড্রয়িং রুম থেকে আসছে বুঝতে পেরে আবারও চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি। কয়েক মিনিট পর ভারী মাথা নিয়ে উঠে বসে ওড়নাটা গায়ে পেঁচিয়ে চলে গেলাম নিচে। শুভ্র, মামু, মামানি, আপু, অভ্র ভাইয়া, দিদা সবাই মিলে হাসাহাসি করছেন। আমি সিঁড়ি বেয়ে নিচে গিয়ে দাঁড়াতেই সবাই ড্যাব ড্যাব করে তাকালো। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে বললাম,
এনি প্রবলেম? কি হয়েছে? আমার কথায় মামানি এগিয়ে এলেন, গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না রে রোদ। এই বছরটা খুব লাকি আমার জন্য। দুটো নাতি পেয়েছি, এখন আরও একজন আসছে। এতদিনে ফাঁকা ঘরটা পুরো করে দিলি তোরা দুই বোন। সুখী হমা। দিদাও এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আমায়, কপালে চুমু দিয়ে বলে উঠলেন, ছোট নাতবউ, বড় নাতবউয়ের চেয়ে সব কিছুতেই তো তুই ডাবল। কথাতে, কান্নাতে, হাসিতে, দুষ্টামিতে। তো অতিথির বেলায়ও ডাবলই হবে, তাই না রানু? তুই বরং সব কিছু চার সেট করে কিনে রাখ, বুঝলি? দিদার কথায় আবারও হেসে উঠল সবাই। আমি লজ্জায় লাল মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামুও মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। এমন সময় কোথা থেকে সাহেল ভাইয়া এসে শুভ্রকে হুট করে জড়িয়ে ধরলেন। পিঠে কয়েকটি চড়থাপ্পড় দিয়ে দাঁত কেলিয়ে বললেন, বাহ দোস্ত, আজ না খুব শান্তি শান্তি লাগছে। কংগ্রেচুলেশনস বস। আজ থেকে দুই বন্ধু মিলে দুঃখের গল্প করব। ভাবতেই এক্সাইটমেন্ট কাজ করছে। শুভ্র অবাক হয়ে বললেন, মানে দুঃখের গল্প? কিসের দুঃখ? সাহেল ভাইয়া হেসে বলে উঠলেন, কিসের দুঃখ সেটা তো আজ থেকেই জানতে পারবি। বউ কত প্যারাময় হতে পারে তাই 10 মাসই বুঝে যাবি। আমি তো 5 মাসই শেষ। জীবন বের করে ফেলছে বন্ধু। নাবিলা আপু সাহেল ভাইয়ার পেছনেই দাঁড়িয়েছিলেন। সাহেল ভাইয়ার কথায় ভ্রুকুচকে বলে উঠলেন, সাহেল, তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে জ্বালাই? সাহেল ভাইয়া হাসলেন। নাবিলা আপুর দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি কি বলেছি তুমি জ্বালাও? এই শুভ্র, আমি এমন কিছু বলেছি? আমার বইয়ের মতো লক্ষ্মী বউ এই ত্রিভুবনে নেই, বুঝলি? সে আমাকে একটুও জ্বালায় না। তার তো শুধু রাত 2টোয় আইসক্রিম, ফুচকা, চটপটি, কাবাব, চিপস, কুলফি ইত্যাদি ইত্যাদি খেতে ইচ্ছে করে। রাত 3-4টার সময় লুডো খেলতে ইচ্ছে করে। মাঝ রাতে হুট করেই মরা কান্না করতে ইচ্ছে করে। মাংস রান্না করলে বমি করে ভাসিয়ে দিয়ে তার মাছ খেতে ইচ্ছে করে। মাছ রান্না করলে মাংস খেতে ইচ্ছে করে। মাঝরাতে 5-6 বার করে বেডশিট চেঞ্জ করতে ইচ্ছে করে। বাগানে গেলে ফুল চিবিয়ে খেতে ইচ্ছে করে। আর সাহেল ভাইয়ার কথায় মুখ চেপে হেসে উঠল সবাই। নাবিলাপুর রাগী গলায় বললেন, সাহেল, এত জ্বালায় তোমায়? বেশ, এখন থেকে কিচ্ছু বলবো না, হ্যাপি? সাহেল ভাইয়া মুচকি হেসে নাবিলাপুকে নিজের কাছে দাঁড় করিয়ে বলে উঠলেন, আরে রাগ করো না, মজা করছিলাম তো। আমার বউটা আসলেই অনেক লক্ষ্মী। মামু, মামানি, দিদা হালকা হেসে আমাদের রেখে যার যার রুমের দিকে হাঁটা দিলেন। আমি শুভ্রর পাশে গিয়ে দাঁড়াতেই বলে উঠলেন উনি, বাট আই উইল ম্যানেজ সাহেল। তোর জন্য নতুন হলেও আমার জন্য নতুন না। ওনার কথায় 3জনেই চোখ বড় বড় করে তাকালাম। কয়েক সেকেন্ড চুপ থেকে একসাথে বলে উঠলাম, মানে? শুভ্র থতমত খেয়ে বলে উঠলেন, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো রোদের কথা বলছিলাম। ও তো সবসময় এমন সব কাজ করে, এটা তো নতুন কিছু না, এটাই বুঝাতে চাইছিলাম। আমরা 3জনে একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠলাম, ও। শুভ্র যেন হাফ ছেড়ে বাঁচল। একটু একটু কথা বলে সবাই মিলে সোফায় গিয়ে বসতেই দৌড়ে এলো চিত্রা। ব্যাগটা সোফায় ছুঁড়ে মেরে আমাকে টেনে দাঁড় করিয়েই শক্ত করে জড়িয়ে ধরল। এক্সাইটমেন্টে গলা বন্ধ হয়ে আসছে তার। তবুও লাফাতে লাফাতে বলে উঠল, আমি বলেছিলাম তখন তো থাপ্পড় লাগাইলি, এখন মিলল তো। মাঝে মাঝে বাংলা সিনেমাও কাজে লাগে, বুঝলি? এনিওয়ে, আই এম সো হ্যাপি জানু। আমার বেস্ট ট্যুর বেড়ে হবে। উফ, আমার তো নাচতে ইচ্ছে করছে। এই শোন, আমি বরং কাজ করি, বাচ্চাদের নাম ঠিক করে ফেলি। 5টা ছেলের নাম আর 5টা মেয়ের নাম। ছেলের নামগুলো বিয় দিয়ে হবে আর মেয়ের নামগুলো স দিয়ে হবে। দাঁড়া। চিত্রার এক্সাইটমেন্টের মাঝেই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, সাহেল ভাইয়া, 5টা কেন? ওনার কথা রেশ ধরে আমিও বললাম, হ্যাঁ, 5টা কেন? চিত্রা সোফায় আরাম করে বসল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কেন? কাল রাতে শুভ্র ভাইয়াই তো ফোনে বলল 10টা বাচ্চার নাম ঠিক করো চিত্রা। 5টা মেয়ে, 5টা ছেলে। কেবল তো শুরু। কয়েকদিন পর দেখবে ভাগ্নে ভাগ্নি কোলে নেওয়ার জন্য কোনো হাত অবশিষ্ট থাকবে না। কেউ গলায় ঝুলে আছে তো কেউ পিঠে। দারুণ না? সবাই একসাথে শুভ্রর দিকে তাকালো। শুভ্র সবার দিকেই একবার করে তাকিয়ে বলে উঠল, হোয়াট? কেউ কিছু বলল না। সাহেল ভাইয়া হেসে চেপে বলে উঠলেন, নাথিং। 10টা কংগ্রেচুলেশনস ভাই, আগেই দিয়ে রাখলাম। পরে যদি এত এত ভাসতে ভাস্তির ভিড়ে তোকে খুঁজে না পাই। শুভ্র ভ্রু কুচকে তাকালেন, ছোট্ট করে বললেন, দাঁড়া তুই। এইটুকু বলতেই অট্টহাসি দিয়ে দৌড় লাগালেন সাহেল ভাইয়া, আর তার পিছু নিলেন শুভ্র। ওদের যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই আবারও বকবক শুরু করল চিত্রা,
বই থেকে প্রেগন্যান্সির উপর 5-6টা বই বের করে বিজ্ঞদের মতো লেকচার দিতে লাগলো। আমি আর নাবিলা আপু শুধু অবাক চোখেই তাকিয়ে রইলাম। আজ নাবিলার ডেলিভারি। সবাই হসপিটালে গিয়েছে। আমার পাশে মাধবী আর রাহিলাকে বসিয়ে দিয়ে 10 মিনিট আগে শুভ্র বেরিয়েছেন হসপিটালের উদ্দেশ্যে। জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। চারদিকে শেষ বিকেলের নরম আলো, সূর্যটাও পশ্চিমের দিগন্ত ছুঁই ছুঁই। আমি চোখ বন্ধ করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। দেখতে দেখতে প্রেগন্যান্সির 5-5টা মাস কেটে গেল। আমাদের জীবনের পাতা থেকে সময়গুলো কত তাড়াতাড়ি না হারিয়ে যায়। এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই অবাক চোখে দেখতে থাকি আমি। কেমন অদ্ভুত দেখতে লাগে আমায়। বিশ্বাস করতেই কষ্ট হয় এই ছোট্ট পেটটাতে আস্ত একটা জীবন টিকে আছে, ধীরে ধীরে বেড়ে উঠছে। এই 5 মাসে শুভ্রকে খুব একটা জ্বালাইনি আমি, কারণ প্রেগন্যান্সিজনিত তেমন কোনো প্রবলেমই হয়নি আমার। বমি, মুড সুইং, খাবারে অরুচি খুব কমই হয়েছে আমার। শুধু একটা জিনিস বেশি বেশি হয়েছে, তা হলো ঘুম। সারাদিন পড়ে পড়ে ঘুমানোই প্রতিদিনের রুটিন হয়ে উঠেছে আমার। তেমন কোনো সমস্যা না হলেও অফিসের কাজ কমিয়ে দিয়েছেন শুভ্র। এখন 4টার মাঝেই বাসায় ফিরেন উনি। আর্দ্র-রৌদ্র বেশ বড় হয়ে গেছে এখন। বসে থাকতে পারে, একজন আরেকজনকে ছোট ছোট হাত দিয়ে চড়থাপ্পড়ও মারতে পারে। আপু আর চিত্রা প্রায় সারাক্ষণ আমার আশেপাশে থাকে এখন। চিত্রা প্রতিদিন বিকেলেই বাসায় এসে হাজির হয়, আমায় নিয়ে হাঁটাহাঁটি করে। তার ধারণা এই হাঁটাহাঁটিটা খুবই প্রয়োজন আমার, নয়তো দিন দিন ফার্মের মুরগির মতো ফুলে যাব আমি। ফোনের টোন কানে আসতেই ঘোর কাটল আমার। জানালার বাইরের থেকে চোখ সরিয়ে বিছানায় পড়ে থাকা ফোনটির দিকে তাকালাম। মাধবী দৌড়ে এসে ফোনটা হাতে দিয়ে গেল আমায়। আমি মুচকি হেসে ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আগ্রহী কণ্ঠে বলে উঠলেন, নাবিলার ছেলে হয়েছে রোদ পাখি, মাশাল্লাহ, বেশ কিউট হয়েছে। যদিও সব ছোট বাচ্চাকে আমার কাছে একরকমই দেখতে লাগে। আলহামদুলিল্লাহ। আপনি আমায় সাথে নিলেন না কেন বলুন তো? সবাই তো দেখে নিল, বাবু আমি শুধু রয়ে গেলাম, কোলেও নিতে পারলাম না। মন খারাপ করছো কেন? এখানে এসেও কি লাভ হতো? নাবিলার নর্মাল ডেলিভারি হয়েছে, কয়েক ঘন্টা পর রিলিজ করে দিবে। আসলে শুধু শুধু জার্নি হতো আর টেনশন করতে। হসপিটালে বাতাসটাই অসুস্থ, বুঝলে? হসপিটালে ঢুকলে সুস্থ মানুষেরও নিজেকে মহারোগী বলে বোধ হয়। না এসেই ভালো করেছো, বুঝলে? হয়েছে, ফাউল লজিক দিতে হবে না। পিচ্চির কয়েকটা ছবি পাঠান, আমি দেখব। আর হ্যাঁ, বাসায় ফিরেই বাবু দেখতে নিয়ে যাবেন আমায়, প্রমিস? ওকে, প্রমিস। বাট কাল সকালে। এই অবস্থায় রাতে তোমায় নিয়ে বের হচ্ছি না আমি। কিন্তু নো আর্গুমেন্ট। সকালে মানে সকালে। এখন বাই, রেস্ট নাও। আমি দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারলাম। দিন যত বাড়ছে হুটহাট রাগটা যেন ততই বেড়ে যাচ্ছে আমার। চুলগুলো দুহাতে হাত খোপা করে ধীর পায়ে বিছানায় গিয়ে বসলাম। আমি পা দুটো বেশ ব্যথা করছে আমার। এক নতুন উপসর্গ দেখা দিয়েছে আমার। সন্ধ্যা হতে দুপায়ে অসম্ভব রকম ব্যথা শুরু হয়ে যায়। এটা কি প্রেগন্যান্সির কারণেই হয়? কে জানে। কথাগুলো ভাবতে ভাবতেই মাধবী আর রাহেলাকে রুম থেকে চলে যেতে বলে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পরেই ঘুম ছুটে গেল আমার। ঘুমের মাঝেও কারো গভীর দুটো চোখ তাড়া করছিল আমায়। চোখ মেলে তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। আমাকে তাকাতে দেখে মুচকি হেসে বললেন, শরীর কেমন? আমি দুর্বল হাসি দিয়ে বললাম, পা ব্যথা করছে। উনি কপাল কুঁচকে তাকালেন, তারপর কি ভেবে বললেন, দাও আমি টিপে দিচ্ছি। কথাটা শুনেই লাফিয়ে উঠলাম আমি। উনি অবাক কণ্ঠে বলে উঠলেন, কি হলো? পায়ে হাত দিবেন না, দূরে বসুন। উনি আরও কয়েক গুণ বিস্ময় নিয়ে বলে উঠলেন, কেন? আমার ভালো লাগে না, তাই প্লিজ পায়ে হাত দিবেন না, আমার অস্বস্তি লাগে। জাস্ট শাট আপ রদু। আমার মাথা ব্যথা করছে। পা ব্যথা করে না, আপনি আমার মাথাটা টিপে দিন তো। কি মাথা ব্যথা। শুভ্র ভ্রু কুচকে তাকালেন। আমি আর চোখে তাকাতে হেসে উঠলেন উনি। আমি চুপচাপ তাকিয়ে আছি। ওনার আঁকা বাঁকা দাঁতের টুল পড়া হাসি। ইস, কি সুন্দর করে হাসেন উনি। ওনার হাসিটা দেখলেই বুকে মোচড় দিয়ে ওঠে। মনে হয় এই বুঝি শেষ হলো দিন, ফুরিয়ে এলো বেলা। কেমন একটা অদ্ভুত চিনচিনে ব্যথা সারা বুক জুড়ে।